ড্রয়িং রুমের সোফায় বসে পা দুলিয়ে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে রোজ। টিভিতে সে এতই মগ্ন যে তার হাতের আইসক্রিম নিয়ে অন্য কেউ খাচ্ছে এতে তার কোনো খেয়ালই নেই। সে আগের মতোই এক ধ্যানে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে। হঠাৎ তার মনে হলো মুখে আইসক্রিম নয়, নরম জাতীয় কিছু যা হাতে কাতুকুতু দিচ্ছে। কিছুটা ভয় পেয়ে হাতের দিকে তাকালো, তাকাতেই অবাক। ও মা, এ কি? আমার আইসক্রিম কই গেল? তাহলে আইসক্রিম ভেবে এতক্ষণ নিজের হাত খাচ্ছিলাম, কিন্তু আইসক্রিম শেষ হলো কখন? আমার তো স্পষ্ট মনে আছে আমার আইসক্রিম শেষ হয়নি, তাহলে গেল কোথায়? আমার এই কাণ্ড দেখে পাশ থেকে রোদ ভাইয়া হুঙ্কার করে হুহা করে হেসে দিল। অপলক দৃষ্টিতে তার হাসি দেখছি। ছেলেদের হাসি এত সুন্দর হয় কেন? প্রকৃতি যেখানে নিজ হাতে মেয়েদের সব সৌন্দর্য ঢেলে দিয়েছে, সেখানে এই ছেলেটা এত সুন্দর হাসি পেল কোথা থেকে? চুরি ডাকাতি করেনি তো? করতেও পারে, এই ছেলেকে বিশ্বাস নেই। কি রে, তুই এমন পেটুক মেয়ে? আমাদের বাসার সবকিছু খেয়েও তোর শান্তি হয়নি, এখন নিজের হাতও খাচ্ছিস। এই জন্য আমি ভয়ে তোর থেকে দূরে দূরে থাকি। তুই যেই রাক্ষস মেয়ে, কখন না আবার আমাকেই খেয়ে ফেলিস। রোদ ভাইয়ার কথায় ঘোর কাটলো। রোদ ভাইয়া আয়েশ করে আমার আইসক্রিম খাচ্ছে আর আমাকে পচাচ্ছে, যা মোটেও সহ্য হচ্ছে না আমার। তাই এমনি রেগে মেগে দিলাম ওর হাতে কামড় বসিয়ে। আহ বুচি পেচি, তুই আমাকে কামড় দিলি কেন? তুই আমার আইসক্রিম নিলি তাই। রাক্ষস মেয়ে, এইটুকু আইসক্রিমের জন্য কামড় দিলি? বেশ করেছি। দাঁড়া। বলেই আমার হাতে একটা কামড় বসিয়ে দিল। আহ, ও মা গো, রাক্ষস ছেলে আমায় খেয়ে ফেললো গো। ওই, তুই এটি কি করলি? কেন কামড় দিলাম? তুই আমাকে কামড় দিয়েছিস, আমিও তোকে কামড় দিলাম। কামড়ের বদলে কামড় শোধবোধ। এই রোদ কারো কাছে ঋণী থাকে না, বুঝলি? তাই? আচ্ছা বলে একটা দিলাম, গালে একটা ডিপ কিস করলাম, আমার গাল এগিয়ে দিলাম। নে এবার ব্যাগ দে। ঘটনার আকস্মিকতায় রোদ পিলে চমকে উঠল। এখনো হা হয়ে আছে, দেখে মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছে। এসব কাজ এই মেয়ের দ্বারাই পসিবল। পৃথিবীর যেই কাজগুলো অন্য কেউ করতে পারে না, সেই কাজগুলো এই নির্লজ্জ মেয়ে অনায়াসে করতে পারে। এ, তোর মতো বেহায়া মেয়েকে আমি করবো কিস? হোয়াক, জীবনেও না। কেন, তুই এখনই বললি তুই কারো কাছে ঋণী থাকিস না, তাহলে? কামড় আর কিসি এক না। রোদ যাকে তাকে কিস করে না। রোদের চয়েস এখনো এতটা খারাপ হয়নি তোর মতো বুচি পেচিকে কিস করবে। কেন রে, আমি কি সত্যি দেখতে খুব খারাপ? একটা কিসি তো কর না। না, করবো না। আমার বইয়ের ভাগ তোকে কেন দেব? দেব না, ওটা আমার বইয়ের জন্য তুলে রেখেছি। কথাটা শুনেই খুশিতে লাফিয়ে উঠলাম আমি। তুই সত্যিই বলছিস? তাহলে তোর বউ আমিই হব, চিন্তা করিস না। আর কিসিগুলো আমিই পাবো, কারণ আমি ছাড়া তোর কপালে বউ জুটবে না। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তার ছিঁড়া মেয়ে কোথাকার। তুই যাবি এখান থেকে, না কানের নিচে দেবো একটা। ফাজিল মেয়ে, আমার হাতটার 12টা বাজিয়ে দিয়েছিস। ওই বকবি না, তুইও তো আমার এত সুন্দর তুলার মতো নরম হাতটা কামড়ে খেয়ে নিয়েছিস। দেখ, এক টুকরো মাংস উঠে গেছে মনে হচ্ছে। কই দেখি দেখি, খুব ব্যথা পেয়েছিস তাই না রে? বলেই কামড়ে দেওয়ার জায়গাটায় আরেকটা কামড় বসিয়ে দিল রোদ। আহ, ও পুপি গো, তোমার রাক্ষসী জলহস্তি কুমির ছেলে আমায় খেয়ে ফেললো গো। দেখে যাও আমাকে একা পেয়ে কি অত্যাচারটাই না করছে। কামড়টা খুব বেশি গভীর হয়, হাত থেকে রক্ত বের হয়ে গেল। কামড়ে দেয়া জায়গাটা রোদের দাঁতের দাগ ফুটে উঠেছে। রোদের দিকে তাকিয়ে দেখলো তৃপ্তির হাসি হাসছে। আস্ত শয়তান ছেলে, আমি এত কষ্ট পাচ্ছি তাও দাঁত কেলাচ্ছে। ওদের চিৎকার শুনে রোদের মা মিসেস আয়েশার রুমে আসলেন। ওদের কাণ্ড দেখে উনি কি বলবে বুঝতে পারছে না, কারণ এরকম ঘটনা তিনি 5 বছর ধরে দেখে আসছে। সব সময় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই তাদের কিছু। এতদিন পরও কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। মাইশা শাহরিয়ার রোজ ফুপির বাসায় থাকে। আদিব আয়মান রোদের বড় মামার ছেলে। রোজ ইন্টার সেকেন্ড ইয়ারে, আর রোদ কেমিস্ট্রি নিয়ে অনার্স করে
করছে থার্ড ইয়ারি স্টুডেন্ট। রোদের কোনো বোন নেই, সেজন্য রোদের মা বাবা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে। ফুপ্পির কোনো মেয়ে না থাকায় আর রোদের জন্য রোজ তাদের বাড়িতে থাকে। রোদ রোজকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু রোদ বাচ্চা মেয়ের ফাজলামো ভেবে পাত্তা দেয় না। আবার রোদ রোজকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, কিন্তু কেউ ওকে ছাড়া থাকতে পারে না তার উত্তর নিজেও অজানা। সারাক্ষণ ঝগড়াঝাঁটি ঝামেলা, এসবেই দুজনের অভ্যস্ত। রোজের বাবা মা এই শহরেই থাকে। রোজের 2 বোন 1 ভাই। রোজ সবার ছোট। দুজনের এমন কাণ্ডে তিনি হতবাক। তিনি নিজের ছেলেকে ধমক দিয়ে বললেন, সবসময় মেয়েটাকে এত জ্বালাস কেন? তোর জন্য আমার বাসায় একটা দিনও ও শান্তি পেল না। দেখ তো হাত থেকে কতটা রক্ত ঝরছে। এভাবে কি করে? আহ মা, পড়তে দাও তো। গেমস খেলতে খেলতে, আমাকে কামড় দিলে পরে কি ঘটতে পারে এটা ওরা আগে ভাবা উচিত ছিল। আমি কি আগে ওকে কামড় দিয়েছি? ও প্রথমে দিয়েছে, তাই আমিও দিয়েছি। ইটস রিভেঞ্জ মম। থাম, ইটস রিভেঞ্জ। ও না হয় বাচ্চা, এত বুঝে না, কিন্তু তুই তো বুঝদার ছেলে। তাহলে রোদের এই কথায় রোজ খুব কষ্ট পেল। সত্যি রোজ মরে গেলেও হয়তো রোদের কিচ্ছু আসে যায় না। রোজ 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে ঠাস করে দরজা লক করে দিল। মিসেস আয়েশা ডাকছেন হাতে মেডিসিন দেওয়ার জন্য, কিন্তু শুনল না। তাই তিনি রোদের উপর বিরক্ত হয়ে নিজের কাজে গেলেন। মেঝেতে রক্ত দেখে রোদের মনে পড়ল তখন রোজকে হাত থেকে রক্ত বেরিয়েছিল। আর এটাও জানে রোদ মেডিসিন না লাগিয়ে দিলে হাতটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাই আর দেরি না করে দৌড়ে মিসেস আয়েশার কাছে গেল। রোজের হাত থেকে কি খুব বেশি রক্ত ঝরছিল? আর হাতে কি মেডিসিন দিয়েছে? এখন আমাকে কেন জিজ্ঞেস করছিস? তখন মেয়েটার দিকে ফিরেও তাকালি না। তোর কথা শুনে তো মেডিসিন না দিয়ে রেগে দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার টাকার পরও এখনও খোলেনি, এখনও খাইনি। যাক বাবা, এখন তোর একটু শান্তি লাগবে। মেয়েটা কষ্ট পাচ্ছে, ও কষ্ট পেলেই তো তোর আনন্দ হয়। যা গিয়ে আরাম করে টিভি দেখ। দেখো মম, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। ও বা কি একটা আইসক্রিমের জন্য আমায় কামড় দিল। তার উপর উল্টা পাল্টা কথা বলছিল, তাই রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। ফার্স্ট এইড বক্সটা দাও তো। রোদের হাতে দিতে দিতে, এই নাও, মেডিসিন দিয়ে আমাকে উদ্ধার করো। দেখো গিয়ে দরজা খুলতে পারো কি না। মেয়েটাকে আর কত কষ্ট দিবি বল? রোদ কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে গেল। রোদের দরজায় এখন সারাদিন ডাকলেও দরজা খুলবে না, সেটা রোদ ভালো করে জানে। তাই বেলকনি দিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। চোখের পাপড়ির মধ্যে 2-1 ফোঁটা পানি এখনো লেগে আছে। হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। রোজকে না ডেকে রোদ তার হাতে মেডিসিন লাগাতে লাগাতে হঠাৎ হাতে ঠান্ডা কিছু ফিল হলো। রোজের ঘুম ভেঙে গেল। রোদকে হাতে মেডিসিন লাগাতে দেখে এক ঝটকাতে হাত সরিয়ে নিল। কি হলো? হাত সরালি কেন? আমি ঔষধ লাগাবো না, তুই যা আমার রুম থেকে। আমার রুম তো লক, তাহলে নিশ্চয়ই ব্যালকনি দিয়ে ঢুকেছিস। এবার হাতটা দে, না হলে তো জানিস আমার কথার অবাধ্য হওয়ার জন্য কি শাস্তি পেতে পারিস। রোজ জানে এখন কথা না শুনলে 1 ঘন্টা পা চিপাবে, কাপড় ধোয়াবে, রুম মোছাবে, দরকার পড়লে মারবেও। তাই বাধ্য মেয়ের মতো হাত এগিয়ে দিল। এই তো গুড গার্ল। এইভাবে বাধ্য মেয়ে হয়ে থাকতে পারিস না। তোর আইসক্রিম আমি খেয়েছি, সেটা ফেরত দেবো, চিন্তা করিস না। তুই থাক, আমি আসছি। বলেই চলে গেল। কিছুক্ষণ পর রোদ আবারও রোজের রুমে ফিরে এলো, হাতে খাবারের প্লেট নিয়ে। নে, এবার খেয়ে নে। না, আমি খাবো না, আমার খিদে নেই। মম বললো এখনো কিছু খাসনি, তাহলে খিদে নেই কেন? এমনি ভালো লাগছে না। ভালোই ভালোই খেয়ে নে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুই খাইয়ে দিলে খাবো, না হলে লাগবে না। রোজের কথা শুনে ভ্রু কুচকে তাকালো রোদ। ফোনটা হাত থেকে রেখে রোজকে খাওয়াতে শুরু করলো। রোজ খাচ্ছে আর রোদকে দেখছে আর ভাবছে, আমার এত খেয়াল রাখে, আমার দিকে কেউ কুনজরে তাকালে তাকে দুনিয়া থেকে বিদায় করতেও পিছপা হয় না। তাহলে আমাকে ভালোবাসে না কেন?
কথাগুলো ভাবতে ভাবতে আনমনেই বলে উঠল। ভাইয়া বলো না ভালোবাসি। রোদের কথা শুনে মুহূর্তেই রোদের চোখ মুখের ধরন পাল্টে গেল। ঠাস রেগে খাবারের প্লেট রেখে রোজের গালে ঠাস বসিয়ে দিল, থাপ্পড় বসিয়ে দিল। রোদ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে বিছানায় আধশোয়া হয়ে পড়ে রয়েছে রোদ। এই, তোকে না কতবার বলেছি এসব কথা বলবি না, কথা কানে যায় না। সেদিনের মেয়ে এখনো নাক টিপলে দুধ বেরোবে, আর তার মাথায় প্রেমের ভূত চেপেছে। এই, তুই ভালোবাসার কি বুঝিস? আগে বড় হ, তারপর প্রেম করতে আসিস। তোকে কিছু বলি না বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছিস। ফার্দার এসব কথা বললে এর থেকেও ভয়ানক কিছু হবে তোর সাথে, বুঝতে পেরেছিস? রোদের কথাগুলো রোজের এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। রোদের এই রূপ রোজের অজানা নয়। এখনো যদি রোজ এসব কথা আবার বলে তাহলে রোদ আবারও ক্ষেপে যাবে। এই চুপ করে তাই চুপ করে চোখের পানি ফেলছে। রেগে চলে যেতে নিলে রোদের হাত ধরে আটকায় রোজ। রোদ চোখ রাঙাতেই বলে উঠল, ভাইয়া তুই আমাকে মারলি? ভালোবাসিস না ঠিক আছে, তাই বলে মারার কি আছে? দেখ গালটা লাল হয়ে গেছে, খুব জ্বলছেও। আমি না হয় না বুঝে বলে ফেলেছি, তাই বলে তুই আমাকে মারলি আর আমাকে না খাইয়ে চলে যাচ্ছিস? আমার না খুব খিদে পেয়েছে, কিন্তু তুই তো আর খাওয়াবি না। ঠিক আছে যা, আমি না হয় না খেয়েই থাকবো, তুই চলে যা। রোজের এমন ব্যবহারে রোদ অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। এই মেয়ে কি এমন ভাব করছে যেন এখানে কিছুই ঘটেনি। কথায় রোদের উপর রাগ করা উচিত ছিল, কিন্তু তা না করে এসব কথা বলছে। আবার রোজের জন্য মায়াও হলো। সত্যি রোজ না হয়ে বলেই ফেলেছে, তাই বলে আমার এইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। তাকিয়ে দেখলাম গাল পুরো লাল হয়ে স্ট্রবেরি আইসক্রিমের মতো হয়ে গেছে। এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি কি করব? রোদ রোজের কাছে গিয়ে বসলো, জিজ্ঞেস করতে লাগলো, খুব লেগেছে তাই না রে? রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তুই তো জানিস আমার রাগ উঠে গেলে মাথা ঠিক থাকে না, তাহলে কেন শুধু শুধু আমাকে রাগাস? সরি রে, আমি বুঝতে পারিনি তোর এতটা লেগে যাবে। এই জন্যই তোকে এত রাগাই। আমি জানি তুই রেগে গেলে পাগল হয়ে যাস, তাই তোকে রাগিয়ে দেই। বলেই খিলখিল করে হাসতে লাগলো। সারাদিন ধরে অনেক বকা প্লাস মারলি, তোর বকা আর মায়ের খেয়ে খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছে, এবার আমাকে খাইয়ে দে। রোদ অবাক হয়ে ভাবছে আর রোজকে খাইয়ে দিচ্ছে। এই মেয়ে কি কোনোদিনও শুধরাবে না? তার মানে আমাকে তুই পাগল বললি? পাগলকে তো পাগলই বলবো। জানিস আমার ফেসবুক ফ্রেন্ড সামিয়া পাবনায় থাকে, পাগলা গারদে ওর চেনা জানা আছে। আসলে ও একবার ওখানে অ্যাডমিট ছিল, তো তাই ভাবছি তোকে ওখানেই রেখে আসবো। বিশ্বাস কর, তোর কোনো প্রবলেম হবে না। সামিয়া মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসবে, তোর খেয়ালও রাখবে। তাই নাকি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বলেই খাবার প্লেট রেখে রোজকে ধরতে গেলেই রোজ এক দৌড়ে পালালো। পরের দিন রাস্তায় একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে লাবিবা। একে তো গরম, তার উপর আজ কোথাও কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। মেজাজ চরম আকারে পৌঁছেছে। এদিকে কলেজে লেট হয়ে যাচ্ছে, কিন্তু বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। হঠাৎ আচমকা কেউ ধাক্কা মারে তাকে। তাল সামলাতে না পেরে ধপ করে নিচে করে বসে পড়ে। হাত অনেকটা ছিলে গেছে, তা দেখে রাগে গজগজ করতে লাগলো। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে। হাতের দিকে চেয়ে হাত বাড়িয়ে দেওয়া লোকের ফেসের দিকে ভ্রু কুচকিয়ে তাকালাম আমি। দেখতে ফর্সা, পরনে জিন্স আর ব্লু টি শার্ট, হাতে সানগ্লাস, কানে ইয়ারফোন, গোছা চুলগুলো ডার্ক করা। একেই হয়তো কবি সাহিত্যিকরা তাদের কবিতার ভাষায় সুদর্শন পুরুষ বুঝিয়েছেন। ছেলেটার হাত না ধরে টুপ করে উঠে দাঁড়ালাম আমি। দাঁড়িয়ে সামনে থাকা লোকটার উপরে রেগে বলতে লাগলাম, মেয়ে দেখলেই শুধু ঠাক্কা খেতে ইচ্ছে করে তাই না? অসভ্য, ইতর, জানোয়ার। বলে যেই না লোকটার গালে চর বসাতে যাব, অমনি লোকটা খপ করে আমার হাত ধরে ফেললো। এই যে মিস, আল্লাহ শুধু আপনাকেই হাত দেননি, আমাকেও দিয়েছেন। ইচ্ছে করলে এক্ষুনি তোমার হাত ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করলে তার একটাও আমি না। কে? ছাড়ুন, নিজে ভুল করে আবার আমার হাত ভাঙার হুমকি দিচ্ছেন। আমার হাত ভাঙবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নাকি?
বেশি বাড়াবাড়ি করলে রাস্তার লোকটাকে গণধুলাই খাওয়াবো। হুম, ভুল করেছি বলেই ভুল শোধরানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি তার আগেই রেগে ফায়ার হয়ে গেলেন। এখন দঙ্গল বাহিনীকে কি করে খবর পাঠাই বলুন তো? লোকটার কথায় রাগ আরও বাড়তে লাগলো। আমাকে কিছু বলার সুযোগ দিয়ে লোকটা আবারও বলতে লাগলো, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, তাড়াহুড়োতে যাচ্ছিলাম তাই ভুলবশত হয়ে গেছে, তার জন্য আই এম সরি। আর একটা কথা মনে রাখবেন, কাউকে কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন। আপনি যা ভাবছেন আমি তেমন নই, মেয়েদের রেসপেক্ট করতে জানি। আচ্ছা, আপনার হয়তো অনেকটা লেগেছে। কথাবার্তায় লোকটাকে ভালোই মনে হচ্ছে, না হলে এভাবে কথা বলতো না। কিছুটা। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমার জন্য আপনাকে কষ্ট পেতে হলো। না, প্রয়োজন নেই, খুব বেশি লাগেনি, এমনি কলেজের দেরি হয়ে যাচ্ছে। কিছু মনে না করলে আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি? আসলে আমি ওদিকেই যাব। এখন এখানে কোনো রিক্সা বা অটো পাবেন বলে মনে হচ্ছে না। না ঠিক আছে, আমি চলে যাব, আপনি আসতে পারেন। আমার সাথে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেই টাকাটা অটোকে দিতেন সেটা আমায় দিয়ে দেবেন, ঠিক আছে? লোকটাকে আর কিছু বলতে পারলাম না, আমারও কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই ওনার গাড়িতে করেই কলেজে যাচ্ছি। রোদ ভাইয়া আমাকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটি চলে গেছে। ভাইয়া প্রতিদিনই আমাকে পৌঁছে ভার্সিটি যায়। লাবুর জন্য ওয়েট করছি, কিন্তু তার আসার কোনো নামই নেই। ও বলা হয়নি, লাবিবা ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে লাবু বলেই ডাকি, আবার মাঝে মধ্যে লেবু বলেও চেতাই। গেটের দিকে তাকাতেই দেখি লাবুকে কেউ নামিয়ে দিচ্ছে। আমি অনেক উকিঝুঁকি দেওয়ার পরেও তার মুখ দেখতে পেলাম না। একরাশ হতাশা নিয়ে বসে আছি। লাবু এসেই আমার পাশে বসলো। কিরে, এখনো ক্লাস শুরু হয়নি? আগে বল, তোর সাথে লোকটাকে? তুই কি আমার ভাইরে বিয়ার আগেই বিধবা করার প্ল্যান করছিস? সত্যি কইরা ক ছেলেটাকে। আমি চিনি না লোকটাকে, রাস্তার সব কথা খুলে বললাম, বাস, আর কিছু না। সত্যি কিছু না? সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে, সত্যি আর কিছু না, বিশ্বাস করো। কিছু না হলেই ভালো, পরে যদি শুনি ওনার সাথে ইন্টু পিন্টু চলছে, তাহলে বুঝবা লাবু কত ধানে কত চাল। আমার কত দিনের ইচ্ছা আমার লাবিব ভাইয়ের লগে তোর বিয়া দিমো। মিস্টার লাবিব আর লাবিবা, কত মিল তোদের নামের, কত মজা করব তোদের বিয়েতে। উফ, এসব ভাবলেই খুশিতে লাফাতে ইচ্ছে করে। আমি তোর ভাইকে বিয়ে করবো না, আজ পর্যন্ত চোখেই দেখলাম না, কালা না ল্যাংড়া, আর তারে করবো বিয়া? এ লেবু, একদম ফালতু বকবি না। আমার লাবিব ভাইকে দেখে যে কোনো মেয়ে ফিদা হয়ে যায়, আর তুই কি আবল তাবল বকছিস? হ বইন, তোর ভাই খুব ভালা, এবার ক্লাসে চল। চল। ক্লাস শেষ করে রোদ ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি। আজ তার একটু লেট হচ্ছে। হঠাৎ সামনের লাবিব ভাইকে দেখতে পেলাম। ভাইয়া এখানে, কিন্তু আমার জানা মতে এই কলেজে ভাইয়ার কেউ পড়ে না। তাহলে এই সময় এখানে কেন? দৌড়ে গিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালাম। আমাকে দেখেই ভাইয়া বলে উঠলেন, পিচ্ছি যে, কেমন আছো? জি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছি। রোদ আসেনি এখনো? না ভাইয়া, তুমি এখানে? একটা কাজে এসেছিলাম, গাড়িতে পানি নেই তাই পানি নিতে নেমেছি। ওহ, এর মধ্যে রোদ ভাইয়া এসে হাজির, সাথে একটা মেয়েও। কিন্তু রোদ ভাইয়া তো কোনো মেয়ের সাথে মিশে না, তাহলে এই শাকচুন্নিটাকে? ভাইয়ার সাথে মেয়েটাকে দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। তখন লাবিব ভাইয়া বললেন, রোজ ওই যে দেখো, রোদ আসছে। দেখেছি, কিন্তু সাথে মেয়েটাকে? হয়তো চেনা কেউ, মন খারাপ করিস না। এরই মধ্যে আমাদের সামনে এসে হাজির হলেন রোদ ভাইয়া আর শাকচন্নি। লাবিব ভাইয়াকে এখানে দেখে রোদ ভাইয়াও অবাক হলেন। দুজনেই সমবয়সী, বন্ধুদের মতো থাকেন। লাবিব ভাইয়া রোদ ভাইয়ের কাজিন, আমাকে নিজের বোনের মতো ভালোবাসেন, আর আমিও ওনাকে নিজের ভাইয়ের মতো মনে করি। আমি কিছু বলার আগেই কি করে সব বুঝে ফেলেন। লাবিব আর রোদ ভাইয়ের কথার মাঝে শাকচুন্নি রোদ ভাইয়ের হাত ধরে বলে উঠল, হেই রোদ, কি করছো এখানে? আমার আর ভালো লাগছে না, চলো এখান থেকে।
শাকচুন্নির কথা শুনে বড় বড় চোখ করে রোদ ভাইয়ার দিকে তাকালাম। ঠিক আছে নেহা, তোমার ভালো না লাগলে চলে যাও। ওহ বেবি, এরকম কেন বলছো? আমি তোমাকে না নিয়ে যাব না। বলেই রোদ ভাইয়াকে জড়িয়ে ধরলো। শাকচুন্নির এমন বিহেভ আমি আর লাবিব ভাইয়া চমকে উঠলাম। রাগটাকে আর আটকাতে না পেরে মেয়েটাকে কাছে টেনে রোদ ভাইয়ার থেকে ছাড়ালাম। সোজা করে দাঁড় করে বলে উঠলাম, এই শাকচুন্নি, তোর লজ্জা করে না অন্যের বিএফকে পাবলিক প্লেসে জড়িয়ে ধরিস? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। অন্যের বিয়ে মানে? রোদ, ওইটা কি বলছে? ওই ও কি বলবে? আমি বলছি, শুনে রাখ, আমি ওর অনলি ওয়ান জিএফ না, বউ, আর কেউ নেই। আমার বরকে জড়িয়ে ধরা দেখি কোন হাত দিয়ে আমার রোদকে ধরেছিস, বলেই হাত ধরে একটা মোচড় দিলাম। মেয়েটা আহ করে উঠল, আর ইচ্ছা তো করছে হাত ভেঙে দেই, কিন্তু পারলাম না। আর কোনো দিন যদি রোদ ভাইয়ের আশেপাশে দেখি তাহলে হাত পা ভেঙে দেব। আমার এমন কাণ্ড দেখে লাবিব আর রোদ ভাইয়া অবাকে সপ্তম আকাশে পৌঁছে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে আর দুজনে মুস্কি মুস্কি হাসছে। রোদের কথা শুনে মেয়েটা রাগে গজগজ করে চলে গেল। মেয়েটা চলে যাচ্ছে তখন দেখলাম লাবিব ভাইয়া আর রোদ দুজনে কি যেন ফুসুর ফুসুর করছে, কিন্তু আমি একটু দূরে থাকায় কিছুই শুনতে পারছি না, আড়ি পেতেও শুনতে পেলাম না। দেখ রোদ, মেয়েটা কিন্তু তোকে সত্যি ভালোবাসে। দেখলি নেহার সাথে কি করলো? ধুর ভাইয়া, তুমি ওই শয়তান মেয়ের মতো কথা বলছো। আরে ভাইয়া, ও এখনো ছোট, ভালোবাসার কি বুঝে? এই বয়সটা ভুল করার বয়স। আমাকে হয়তো এখন ওর ভালো লাগছে, কিন্তু কিছুদিন পর আর লাগবে না। কারণ এই সময় শুধু নিজের আবেগ দিয়ে মানুষ চিন্তা করে, বাস্তব বুঝতে পারে না। ভবিষ্যতে কি হতে পারে সেটাও জানে না। রোজেরও তাই আমি শুধুমাত্র ওর আকর্ষণ, আর এই আকর্ষণ বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই মোহ কেটে যাবে। তুই যাই বলিস না কেন, আমার কিন্তু তা মনে হয় না। এখন নেহার সাথে যা করলো, এটা তোর প্রতি ভালোবাসা না থাকলে করতে পারতো না। আমি শিওর তুই রোজের কোনো মোহ নোস, তুই ওর সত্যিকারের ভালোবাসা। আর সেটা তুই স্বীকার কর আর নাই বা কর, এটাই সত্যি। না ভাইয়া, তুমি ভুল ভাবছো। এমন কিছু না। তুমি দেখো, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। ওই পিচ্চির ভালোবাসা টালোবাসা কিছু না। আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে। কারণ এখন বাহিরের চাক্কচিক্ক দেখে সাময়িকভাবে আমার প্রতি হয়তো আকৃষ্ট হচ্ছে। কিছুদিন পর তা কেটে যাবে। আর আমি শুধু ওকে আমার একজন ভালো বন্ধু মনে করি, এর বাইরে কিছু ভাবি না, আর ভাবতে পারবও না। আর আমার মনে হয় ও সবসময় দুষ্টুমি করে আমাকে রাগানোর জন্য এসব বলে। একটু বেশি দুষ্ট কি না, এর থেকে বেশি কিছু না। ওকে, এটা তোর মনে হয়, আমার না। তবে এটাও ঠিক, লাইফটা তোর, আর তোর ডিসিশনও একমাত্র তুই নিতে পারিস। সো যেটা ভালো বুঝিস সেটা করিস। তবে ওর কথাটা আর একটু ভেবে দেখিস, কেমন? মেয়েটা চলে যেতেই লাবিব আর রোদ ভাইয়া হুঙ্কার করে হেসে উঠল, কিন্তু রোদ ভাইয়ার হাসিটা আমার কাছে অস্বাভাবিক ঠেকছে। যার গার্লফ্রেন্ডকে আমি এতক্ষণ ঝেড়ে বিদায় দিলাম, সে আমাকে কিছু না বললে উল্টো এখন হাসছে। অদ্ভুত। এখন তো আকাশচুম্বী রাগ নিয়ে আমাকে ঝাড়ার কথা, কিন্তু তা না করে এভাবে হাসছে কেন? আমি ভুরু কুঁচকে তাকাতেই রোদ ভাইয়া হাসি থামিয়ে দিলেন, সাথে লাবিব ভাইয়া বলে উঠল, রোজ মেয়েটাকে যা দিলি না, আহ! এ জন্মে আর রোদ কেন, কোনো ছেলেকে জড়িয়ে ধরা তো দূরে থাক, তাকাতেও সাহস পাবে না। বলেই আবারও হাসতে লাগলো। রোদ ভাইয়া কিছুটা রেগে বলে উঠল, ওই বুঝি পেছি, তুই আমার গার্লফ্রেন্ডকে ভাগাইলি কেন? তোর জন্য কি শান্তিতে প্রেমও করতে পারবো না? আর কি বললি নেহাকে তুই? আমার কি শয়তান মেয়ে, এত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জুটাইলাম, আর তুই কিনা ভাগিয়ে দিলি? প্রেম শুরুর আগেই এভাবে শেষ করে দিলি? ওই চুপ কর। তোকে ওই শাকচুন্নির কাছ থেকে বাঁচানোর জন্য এসব নাটক করলাম। প্রেম করার জন্য আর মেয়ে পাইলি না, এরকম একটা শাকচুন্নিকে চয়েস করলি? ধুর, এ তো আমার থেকেও দেখতে খারাপ। ছি, তোর পছন্দ এত খারাপ? কি বললি নেহা দেখতে খারাপ? দেখেছিস কি স্টাইলিশ আর মডার্ন? ওকে দেখলেই আমি ফিদা হয়ে যাই, ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আহ, কি রূপ! ওর মতো মেয়ে যে আমাকে চুজ করেছিল, এটা আমার ভাগ্য, বুঝলি? ছি, তুই নিজেকে এত চিপ মনে করিস? এরকম মেয়েকে তো আমাদের পাড়ার মোটকুও চুজ করবে না। আর তুই, ছে 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 ছে, যাকে তোর গার্লফ্রেন্ড তুই বুঝে নে।
আমার কথা বলে কাজ নেই। ওই, আর কি বলবি তুই? আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে এখন সাধু সাজছিস? আমাদের কথার মাঝেই লাবিব ভাইয়া বলে উঠল, এবার থাম তোরা, রাস্তায় দাঁড়িয়েও ঝগড়া করবি নাকি? এবার বাড়ি যাবি, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, এবার বাড়ি যা। ও ভাইয়া তুমিও চলো না আমাদের বাসায়, কতদিন আসো না, আড্ডা দেই না। আমাদের সাথে সাথে রোদ ভাইয়াও বলল। হ্যাঁ রে ভাইয়া, চল, আজ অনেক মজা করব। না রে, আজ অনেক কাজ আছে, অন্য একদিন যাব। এই যে পিচি, রাগ করো না, কয়েকদিন পর যাব, তখন জমিয়ে আড্ডা দিব, ঠিক আছে? সত্যি যাবে তো নাকি মিথ্যা বলে পালাচ্ছ? না, সত্যি যাব। এবার আমি আসি, তোরাও আর রাস্তায় ঝগড়া না করে বাড়ি গিয়ে যত ইচ্ছে ঝগড়া করিস। লাবিব ভাইয়াকে বিদায় জানিয়ে আমি আর রোদ ভাইয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। হঠাৎ আইসক্রিম পার্লারের সামনে এসে বাইক দাঁড় করালেন রোদ ভাইয়া। বাইক থেকে আমাকে নামতে বলে নিজেও নেমে গেলেন। কিরে, আইসক্রিম খাবি তো? অবাক হয়ে দেখছি এই লোকটার আজ হলো কি, এত কিছুর পর আমাকে এভাবে ছেড়ে দিল। অ্যামেজিং। তবে যাই হোক, রোদ ভাইয়ার গার্লফ্রেন্ডকে তো ফোটাতে পেরেছি, এই অনেক বলেই একটা ক্লোজ আপ হাসি দিলাম। এতক্ষণে ভাইয়া আইসক্রিম নিয়ে হাজির। আমাকে হাসতে দেখে বলে উঠল, এত হাসির কিছু নেই, কালকে তোর আইসক্রিম খেয়েছিলাম তাই আজকে এটা ফেরত দিলাম। আইসক্রিম হাতে দিয়ে। তাই বলে ভাবিস না আমি সব ভুলে গেছি বা তোকে ছেড়ে দিচ্ছি। আমার গার্লফ্রেন্ড ভাগানোর মজা টের পাবি। আগে বাড়িতে যেতে দে, তারপর দেখ তোর কি হাল হয়। ভাইয়ার কথা শুনে মুহূর্তেই আমার সকল খুশি হাওয়া হয়ে গেল। এটা কি হলো? আমি কি ভাবছিলাম আর কি হলো? ওই ভাইয়া, আমি কি ভুল কিছু করেছি নাকি? তোকে ওই কুৎসিত মেয়েটার হাত থেকেই তো বাঁচিয়েছি। না রে বোন, একদম ঠিক কাজ করেছিস। এবার বাংলার পাঁচের মতো মুখ না বানিয়ে তাড়াতাড়ি আইসক্রিম খা, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। তুই যেই হুমকি দিলি, এরপর আর আইসক্রিম আমার পেটে শুইবে না। এই নে, আইসক্রিম এগিয়ে দিলাম, তুই বরং আমার আইসক্রিমও খেয়ে নে। তবুও প্লিজ ভাইয়া, আমায় ছেড়ে দে। নো ছাড়াছাড়ি নাটক, আচ্ছা, নো ছাড়াছাড়ি নাটক না করে খেয়ে নে। তোর নাটকে আমি গলছি না। এই ভাইয়া দেখ না, আমার দুঃখে আইসক্রিমটাও গলে যাচ্ছে। তাহলে তুই কেন পারবি না? বেশি না, এই একটু গললেই হবে। প্লিজ একটু গলে যা না। বুঝছি পেছি, উল্টাপাল্টা কথা বলে আমার মাথা গরম করিস না। একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে আর ঠান্ডা হবে না। সো বক বক না করে চুপ থাক। কেন ঠান্ডা হবে না? দাঁড়া, তোর মাথা আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি। বলেই আইসক্রিম রোদ ভাইয়ের মাথায় ধরলাম। এমন ঘটনায় ভাইয়া আমার দিকে 770 কেজি ওজনের রাগ নিয়ে তাকালো, যার ভার সহ্য করার ক্ষমতা আমার নাই। মাথা থেকে তাড়াহুড়ো করে হাতটা সরিয়ে নিলাম। ওই বুঝি পেছি, কি করলি এটা? রাস্তায় বলে এখন বেঁচে গেলি। চল বাসায় চল, তোকে আদর করতে নেই। আজ নিজে আইসক্রিম খেতে নিয়ে এসেছিলাম বলে এমন করলি, ঠিক আছে, আর কখনো নিয়ে আসবো না। দে আইসক্রিম। বলেই আমার হাত থেকে দুম করে আইসক্রিম কেড়ে নিয়ে ফেলে দিল। আর আমি দুঃখ ভারাক্রান্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু বেশিক্ষণ সেই শান্তিটাও পেলাম না। টেনে নিয়ে বাইকে বসিয়ে স্টার্ট দিল আর বাইক দুম করে আপন গতিতে ছুটতে লাগলো। বাসায় এসেই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমি, যাতে রোদ ভাইয়া আজকে আমার করা কাজের জন্য কোনো রকম শাস্তি না দিতে পারে। জানি ফুপির সামনে আমাকে কোনো কঠোর শাস্তি দিতে পারবে না, তাই রাতটাই ঝুঁকিপূর্ণ। কারণ যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আমার শাস্তির অধ্যায়ের সূচনা হয়। তাই আজ দরজা লক করে একটা নাগিন ডান্স দিয়ে এই ভেবে ঘুমিয়ে পড়েছি যে আজ ভাইয়া আর আমায় কোনো শাস্তি তো দূরে থাক, আমার রুমেও ঢুকতে পারবে না। রাত প্রায় 12টা। হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায় আমার। এত রাতে কে আসতে পারে আমার রুমে, সেটা আমার অজানা নয়। কিন্তু কথা হলো দরজা তো লক, তাহলে খুললো কি করে? আমি চোখ বন্ধ করে নিজের ভাবনায় মগ্ন। তখন রোদ ভাইয়া প্রবেশ করলো আমার রুমে। আমি এখনো চোখ খিচে বন্ধ করেই আছি, কারণ আমি তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রোদ ভাইয়া এসে আমার পাশে দুম করে শুয়ে বলে উঠল, এই বুঝি পেছি, আমি জানি তুই ঘুমাসনি, তাই অ্যাক্টিং করে লাভ নেই। তাড়াতাড়ি উঠ আর কাজে লেগে পড়।
আমি এখনো শুয়ে আছি, কোনো নড়াচড়া নেই। থাকবে কি করে? ঘুমের মানুষ কি এত তাড়াতাড়ি জাগতে পারে? না, পারে না তো। আবার রোদ ভাইয়া বলল, ভালোই ভালোই উঠ, তাহলে শাস্তি কম ভোগ করবি। আর যদি এখন না উঠিস তাহলে আরো কঠোর শাস্তি ভোগ করবি। দেখ এবার তোর চুজ করার পালা। ভাইয়ার কথায় ধরফড়িয়ে উঠে বসে পড়লাম আমি। আর ভাইয়া হেসে বলল, তুই না ঘুমেছিলি, তাহলে আমার কথা শুনলি কি করে? আসলে আসলে আর নকলে না করে যা, 5 মিনিটে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আমি পারবো না, আমি এখন ঘুমাবো। তুই আমার রুমে ঢুকলি কি করে? রুম তো লক ছিল। আমার বাড়িতে তুই সামান্য রুম লক করেই ছাড়া পেয়ে যাবি? হ্যাঁ, এখনো বোকা হাদার আমি রয়ে গেলি, বুঝছি আর হলো না। এসব কথা বাদ, কফি নিয়ে আয়। 1 মিনিট কিন্তু ওভার। আমি পারবো না, পারবো না, পারবো না। তুই নিজে গিয়ে বানিয়ে খা, আমি ঘুমাবো। তুই সবসময় এত তর্ক করিস কেন? যা বলেছি নিয়ে আয়। আর যদি 5 মিনিটের বেশি সময় লাগে তো? না না, আমি এক্ষুনি যাচ্ছি, এর বেশি সময় লাগবে না। দৌড়ে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে এলাম। যাক, আজ এইটুকুই। আহা, কি আনন্দ! গিয়ে টুপ করে ঘুমিয়ে পড়বো। রুমে গিয়ে ভাইয়ার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে আমি বিছানায় দুম করে শুয়ে পড়লাম। আমি শুতে ভাইয়া চিৎকার করে উঠল, এই, তোকে কি আমি শুতে বলেছি? না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এখানে তোর বলা না বলার কি আছে? এবার নিজের রুমে গিয়ে শান্তিতে কফি খা, আর আমাকেও শান্তিতে ঘুমাতে দে। আমার শান্তি কেড়ে নিয়ে অশান্তিতে রেখে তুই শান্তিতে ঘুমাবি, এটা ভাবলি কি করে? তোর শাস্তি তো এখনো বাকি আছে। আগে দেনা পাওনা মিটিয়ে নিই, তারপর রুমে যাব। এখনো বাকি আছে? আমি আরো ভাবলাম শেষ। শাস্তি শুরুর আগেই শেষ ভেবে নিলি? সত্যি তুই একটা বোকা। আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে তুই এত সহজে ছাড়া পেয়ে যাবি ভেবেছিস? পাটা খুব ব্যথা করছে, পা টিপে দে তো। ভাইয়া দেখ, কাল খুব সকালে আমার ক্লাস আছে। এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠবো কি করে বল? বিশ্বাস কর, আমি তো তোর ভালোর জন্যই এটা করেছি। মিথ্যা বাহানা বন্ধ কর। আমার ভালো তুই চিন্তা করিস? ওয়াও, গ্রেট। তাহলে আমার ভালোর জন্য ভালো করে আমার পা টিপ। ভাই, আমার ঘুম পাচ্ছে, প্লিজ আমায় একটু দয়া কর। তুই জানিস না আমার শরীরে তোর জন্য দয়া মায়া নেই। চুপচাপ পা টিপ। আর যদি দেরি করিস তাহলে 1 ঘন্টা বেশি পা টিপে দিতে হবে। রাজি? টানা 2 ঘন্টা ধরে রোদ ভাইয়ের পা টিপছি তো টিপছি, কিছুতেই নিস্তার নেই। এভাবে নয় ওভাবে, ওভাবে নয় সেভাবে বলে বলে আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে কুমির ছানা। আমার আরামের ঘুম হারাম করে এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখ। আমার ভাবনায় ছেদ খুঁটিয়ে আবারও কুমির ছানা বলল, এই, ভালো করে টিপ। একটু ঘুমাতে দিলি না। আমার খুব ঘুম পাচ্ছে, এবার একটু শান্তিতে ঘুমাতে দে। রাগ এখন চরম আকারে পৌঁছালো। এতক্ষণ ধরে পা টিপছি তাও হচ্ছে না। ঠিক আছে, কিরে, তোর হাতের জোর দেখছি বেড়ে গেছে। এভাবে পা টিপলে কখন ঘুমিয়ে যেতাম। তাই নাকি? তাহলে এখন ভালোভাবে ঘুমা। আমি তো জানি কুত্তার পেটে ঘি হজম হয় না। বলে এক লাফ দিয়ে উঠে বসলো রোদ ভাইয়া। আর আমি ভাইয়ার এই অবস্থায় হাসছি। এই, তুই হাতুড়ি দিয়ে কি করছিস? না, পা টিপছি। তুই তো বললি তোর খুব ভালো লাগছে। তোকে আমি... বলতেই ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম আমি। আমার কান্নার গতি বাড়তেই লাগলো। আর ভাইয়া ভেবাচাকা খেয়ে গেল। আমি যে এমন কিছু করতে পারি হয়তো ভাবতে পারিনি। আমার কান্নার শব্দ আর একটু বাড়তে যাবে তখনই আমার মুখ চেপে ধরলো। আর আমি চোখ পিটপিট করে ভাইয়ার দিকে তাকাচ্ছি। এই, কাঁদছিস কেন? কান্না থামা। এই কাকের ডাক আমার কানের মাথা খেয়ে নিল। হাতুড়ি দিয়ে আমার পায়ের 12টা বাজিয়ে কান্না করছিস তুই? জাস্ট অসাধারণ। আমি চোখ দিয়ে মুখের দিকে ইশারা করলাম। রোদ ভাইয়া মুখ থেকে হাত সরিয়ে দিল। বল কি হয়েছে? একটা হৃদয়হীন পাষাণ তুই। আমি যে সারা রাত ধরে একবারও ঘুমাতে পারিনি সে খেয়াল কি তোর আছে? তুই জানিস না রাতে না ঘুমালে আমার মাথা ব্যথা শুরু হয়? আর তুই আমাকে সারা রাত ধরে টর্চার করছিস বলেই কেল ঘুষি মারতে লাগলাম। ফুপ্পিকে কিছু বলি না বলে তোর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। দাঁড়া, আমি এখন ফুপ্পির কাছে নালিশ করব। এই ডাইনি, থাম এবার। শুধু কাঁদতেই জানিস। নে, তুই ঘুমিয়ে পড়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
তবু ফুপ্পি ভক্ত মেয়ে নেকাকান্দা বন্ধ কর। সত্যি? নয়তো মিথ্যা বলতে যাব কেন? কথাটা শেষ করার আগেই দুম করে বিছানায় শুয়ে পড়লাম আমি। আহা, কি আনন্দ! এইটুকু কষ্টের বদলে এত বড় প্রতিদান ভাবতেই আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে। রোদ ভাইয়া আমার মাথায় বিলি কেটে ঘুম পাড়াচ্ছে আমাকে, আর আমি দু চোখ ভরে দেখছি রোদকে। আচ্ছা, আমাকে যতই জ্বালাক না কেন, তবু আমার ভালো মন্দের খবর রাখে, আদর করে খাইয়ে দেয়, আমার সব ইচ্ছায় দাম দেয়। তাহলে আমাকে ভালো কেন বাসতে পারে না? দেখতেও তো আমি খারাপ নই যে কেউ একসাথে দেখলে বলে মেড ফর ইচ আদার। তাহলে এইসব প্রশ্নের সঠিক উত্তর নেই আমার কাছে। পরের দিন সকালে আবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে রিকশার জন্য ওয়েট করছে লাবিবা, কিন্তু রাস্তায় রিকশার ছিটে ফোটাও নেই। একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ তার সামনে এসে একটা গাড়ি থামলো। সে ভ্রু কুচকে একবার গাড়ির দিকে তাকালো, কিন্তু গাড়ির কালো গ্লাস তোলা বিদায় কিছুই দেখতে পেল না। তাই রিকশার খোঁজায় মনোনিবেশ করলো, কিন্তু পরক্ষণেই কিছুটা পরিচিত কারোর গলার স্বর শুনে আবারও গাড়ির দিকে তাকালো। আরে ইনি কালকের সেই লোকটা, এখানে কি করছে? এই যে মিস, চলুন আপনাকে পৌঁছে দেই। না, লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। এখনো বিশ্বাস করতে পারছেন না? উঠে আসুন, এখানে রিক্সা পাওয়া দুষ্কর। আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। গাড়িতে উঠে সিট বেল্ট পরে বসে পড়লাম। এই জায়গা থেকে রিক্সা পাওয়া খুব টাফ, সেটা আমি নিজেও জানি, কিন্তু উপায় নেই, তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে প্রতিদিন ড্রপ করতে পারবো, কারণ আমি প্রতিদিন এদিক দিয়েই ভার্সিটি যাই আর ওখান থেকেই অফিস। না, আপনি কেন আমাকে? তাতে কি, এখানে দাঁড়িয়ে হ্যারাস হওয়ার চেয়ে এটাই কি ভালো নয়? ওনার কথার পিঠে কিছু বলতে পারলাম না, কারণ উনি তো ঠিকই বলেছেন, কিন্তু আমি এমন মেয়ে যে এখন ওনার নামই জানি না। এই দেখো, কাল থেকে বক বক করছে, কিন্তু এখন অবধি কেউ কারোর নামই জানি না। আচ্ছা, তোমার নাম কি? লাবিবা ইসলাম। লাবিবা, খুব সুন্দর নাম তো। আমি রিত চৌধুরী, স্টাডির পাশাপাশি বাবার বিজনেস সামলাই। ও, রিত চৌধুরীর নাম শুনেছি। ইয়াং বিজনেসম্যানের মধ্যে সবচেয়ে সফলতম একজন বিজনেসম্যান তিনি, যার জন্য মেয়েরা পাগল প্রায়। আজকে হোয়াইট শার্ট পরনের উপরে দুটো বোতাম খোলা, হাত ফ্লোর করা, এক দৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। দেখতে কি হ্যান্ডসাম লাগছে, এই জন্য মেয়েরা পাগল থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমিও একক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। সামনের দিকে তাকিয়ে বললেন, আমার দিকে ভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। ওনার কথাই হুঁশ ফিরল আমার। দ্রুত চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিজের লজ্জা ঢাকায় ব্যস্ত আমি। কেমন হ্যাংলার মতো তাকিয়েছিলাম। উনি কি ভাবলেন কে জানে। তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ নাকি? আমি কিন্তু সিরিয়াসলি বলিনি, জাস্ট ফান। উনি আমাকে কলেজে নামিয়ে নিজের ভার্সিটিতে চলে গেলেন। গেটের কাছে গিয়ে রোজের সাথে দেখা হয়ে গেল, সাথে রোদ ভাইয়াও আছে। ওনাদের সাথে কথা বলে দুজনেই ক্লাসে চলে গেলাম। আড্ডা, হাসি, গানে কেটে গেল দিনটা। রোজকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি, আর রোজ তার ক্রাশের জন্য অপেক্ষা করছে। মাঝে মাঝে রোজকে খুব হিংসা হয়, মেয়েটা কত ভাগ্যবান, রোদ ভাইয়ার মতো একজনকে পেয়েছে। যদিও এখনও তিনি তার ভালোবাসা স্বীকার করেননি, তবুও আমি শিওর একদিন না একদিন ঠিক কাছে টেনে নেবে রোজকে। এত কেয়ারের মধ্যে ভালোবাসা থাকবে না, এটা মানা যায় না। ক্লাসে বসে গল্প নিয়ে ব্যস্ত আমি আর লাবু। স্যার বকবক করছেন তো করছেনই, ওনার থামার নাম নেই। নাহিদ স্যার অত্যন্ত বোরিং একজন টিচার। কেন জানি উনি ক্লাসে এলেই আমি কিছুতেই মনোযোগী হতে পারি না। অনেক সময় ওনার লেকচার শুনতে শুনতে আমি ঘুমিয়েও পড়ি। আসলে এমন একজন স্যারের ক্লাস করলে যে কারো চোখে অনায়াসে ঘুম ধরা দেবেই। আজ আমাদের গল্পের মূল হলো আমাদের সিনিয়র আফিফ ভাইয়াকে ঘিরে। সে নাকি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। লাবু কলেজের মোটামুটি সব খবর জানে। কলেজের আনাচে কানাচে কোথায় কোন ছেলে কোন মেয়ের সাথে প্রেম করছে সব খবর ওর কাছে পাওয়া যায়। কোথা থেকে যে এসব জোগাড় করে আমি জানি না। আমরা আফিফ ভাইয়াকে কথা বলছি, এমন সময় স্যার বলল, You stand up, Rose and Labiba.
স্যারের কথায় উঠে দাঁড়ালাম। জানি স্যার এখন কত শত বাণী শুনিয়ে ছেড়ে দিবেন, তেমন কোনো শাস্তি পাবো না। রোদ ভাইয়াও এই কলেজেরই স্টুডেন্ট ছিলেন, আর খুব সেলিব্রিটিও ছিলেন। মেয়েরা পাগল প্রায়। তাকে চেনে না এমন কেউ কলেজে নেই, তাই তার কাজিন হওয়ার সুবাদে কেউ আমাকে কিছুই বলে না। স্যার ইচ্ছে মতো ঝাড়লেন আমাকে আর লাবুকে, তা অবশ্য আমাদের গায়ে লাগেনি। স্যারের কথা শুনে আরো উল্টো দুজনে মুচকে হাসছি। স্যার আরো কিছু বলতে যাবেন, সাথে সাথে বেল পড়ে গেল আর আমরা রেহাই পেলাম। কলেজ শেষে লাবিবাকে বিদায় জানিয়ে রোদ ভাইয়ার জন্য ওয়েট করছি। আজকেও লেট। এই কুমির ছানাকে মাঝে মাঝে মেরে ফেলতে ইচ্ছে করছে। অবশেষে তিনি এলেন আর আমাকে নিয়ে বেরিয়ে গেলেন। মাঝপথে দিয়ে বাইক থামিয়ে নেমে গেল সে। আমি চোখ বুলিয়ে দেখলাম আইসক্রিম পার্লার কিনা, কিন্তু না, এটা তো আইসক্রিম পার্লার না, এটা তো হাইওয়ে। এখানে নামলেন কেন ভাইয়া? কি হলো, এখানে নামলি কেন? দরকার আছে, তুই চুপ করে বসে থাক। ভাইয়া একটু এগিয়েই দেখলাম কারোর সাথে কথা বলছে, কিন্তু লোকটাকে। ওরা কথা বলতে বলতে আমার কাছে আসলো। এত রোদ ভাইয়ার, আচ্ছা এ তো রোদ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নাহিদ ভাইয়া। নাহিদ আর রোদ ভাইয়া জান কা জিগার দোস্ত, একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝে না। নাহিদ ভাইয়া আমাকে বলল, কি রোজ, কেমন আছো? কাল তো তুমি ফাটিয়ে দিয়েছো। মানে কি করেছি কাল আমি? রোদ ভাইয়া চোখ দিয়ে ইশারা করছে না বলার জন্য, যা আমার চোখ এড়ালো না। কিন্তু রোদ ভাইয়া ইশারাকে পাত্তা না দিয়ে বললেন, কাল তুমি নাকি নেহাকে আচ্ছা ছেড়েছো। আসলে শোনো, আমি খুব খুশি হয়েছি। জানো, গত এক সপ্তাহ ধরে রোদের পেছন পড়ে আছে, কিছুতেই পিছু ছাড়তে পারছিল না, একদম আটার মতো লেগেছিল। তা আমি রোদকে আড়িয়ে দিয়েছিলাম একবার শুধু তোমার কাছে নিয়ে আসতে, তাই গতকাল নিয়ে এলো, আর ব্যাস ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। রোদ ভাইয়া যে বলল নেহা আপু ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? ওরা তো নেহা বলেছিল ওনাকে রোদকে ভালোবাসে ফেলেছে, আরও কতকেই রোদ তো বলেনি, অনেক বুঝিয়েছে কিন্তু বোঝেনি, তাই তোমার কাছে নিয়ে এসেছিল একটু কড়া ডোজের মেডিসিন দেওয়ার জন্য। কড়া ডোজ পেয়ে এখন পিছু ছেড়েছে। নাহিদ ভাইয়ের কথা শুনে কুমির ছানাকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে। কোথায় এত বড় উপকার করার জন্য আমাকে থ্যাঙ্কস দিবে, তা না করে কাল রাতে আমাকে কি শাস্তি চাই না দিল। কুমির ছানার দিকে আমি অগ্নি দৃষ্টি নিয়ে তাকাতেই চোখ ফিরিয়ে নিল। এখন পচা ডোবায় চুবিয়ে মারতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, পচা ডোবায় চুবালে একেবারে মরবে তো? এই রোজ, এত উপকার করার জন্য তোমাকে রোদ কি গিফট দিল? অনেক মহা মূল্যবান গিফট ভাইয়া, আপনি শুনলে হার্ট অ্যাটাক করবেন। বলো কি? তাহলে তো শুনতেই হয়, বলো প্লিজ। আমার স্পেশাল গিফট হলো ভাইয়ার গার্লফ্রেন্ড ভাঙানোর জন্য কাল ভোর রাত পর্যন্ত ভাইয়ার পা টিপে দেওয়া, বুঝেছেন? ভাইয়া, এর থেকে ভালো গিফট আর কি কিছু হতে পারে? আমার কথা শুনে জিহ্বায় কামড় দিয়ে রোদ ভাইয়ার দিকে তাকালেন উনি। রোদ ভাইয়া কি করবে বুঝতে পারছে না। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই রোদ কি বলছে? রোজ, তুই সত্যি এমন করছিস? শালা, তোকে কত ইশারা করলাম কিন্তু শুনলি না কেন? শুধু শুধু আমার নামে মিথ্যা বলে মেয়েটাকে রাগাচ্ছিস। ওদিকে চল। বলে আমার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো ওরা। শালা, তুই জানিস এই বাহানায় ওকে দিয়ে কত কাজ করাতে পারতাম, কত বকাঝকা করে মজা নিতে পারতাম, কিন্তু তোর জন্য কিচ্ছু হলো না, উল্টো আমি গেস খেয়ে গেলাম। যাস শালা, ভাগ এখান থেকে। নাহিদ ভাইয়াকে বিদায় করে আমার কাছে এসে দাঁত কেলিয়ে বলল, রোজ, বিশ্বাস কর, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ছিল, ও মজা করেছে। তুই তো তোর রোদ ভাইয়াকে চিনিস, বল তোর ভাই কি কখনো মিথ্যা বলতে পারে? থাম থাম, আর মিথ্যা বলিস না, ঠাডা পড়বো তোর উপরে। তুই আমার সাথে এমন করতে পারলি ভাইয়া? তোর কাছে আজকে আমার থেকে ওই নাহিদ বড় হলো, আমার কথা বিশ্বাস না করে ওর কথা করছিস? কারণ ভাইয়া তোর মতো খারাপ না। তুই কি কাজটাই না করলি আমাকে দিয়ে। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল, তবুও ভেবেছিলাম আমি ভুল করেছি আর তুই তার শাস্তি দিচ্ছিস, কিন্তু না, তুই ইচ্ছে করে সব করলি। চল, আমি বাসায় যাব। তুই আমার কথা শুনবি কি না? না, আমি শুনবো না। তুই কি আমাকে বাসায় পৌঁছে দিবি নাকি আমি পায়ে হেঁটে চলে যাব? বাড়িতে এসে গাল ফুলিয়ে বসে আছি আমি। কারোর সাথে কোনো কথা নেই, বিশেষ করে রোদ ভাইয়ার সাথে তো নেই। শয়তান, তুই আমার সাথে এমন করলি। আমি ভাবলাম সত্যি, কিন্তু না, সবটা নাটক।
এমন সময় ভাইয়া আমার পাশে বসলো বাইরে থেকে এসে, তাই খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি চুপচাপ বসে আছি, তখন বলল, রোজ, একটা উপকার করবি আমার? আমি অবাক হয়ে তাকালাম যে আমাকে দিয়ে জোর করে ধমক দিয়ে কাজ করায় সে আজকে এভাবে বলছে। কিরে, কথা বল। বল, কি উপকার করতে হবে? বাইরে খুব গরম পড়েছে, তুই আমাকে এক গ্লাস জুস বানিয়ে দিবি? জুসের কথা শুনেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। এক লাফে রাজি হয়ে গেলাম জুস বানানোর জন্য। দৌড়ে রান্নাঘরে গিয়ে ঝটপট ভাইয়ার জন্য এক গ্লাস জুস বানিয়ে হাজির হলাম তার সামনে। কি ব্যাপার, আজ এত ফাস্ট যে? তোমাকে খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত দেখাচ্ছে, তাই দেরি করিনি। তাড়াতাড়ি খেয়ে গ্লাসটা দাও। ওয়াক! আমি হাসতে হাসতে শেষ। ভাইয়ার মুখটা দেখার মতো হয়েছে। এটা কি বুঝি পেয়েছি? তাড়াতাড়ি পানি দে। এই নে, আমি জানি পানি তোর লাগবে, তাই আগেই নিয়ে এসেছি। তুই আমাকে এটা কি খাওয়ালি রে বুচি পেচি? আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই আমার সাথে এমন করলি? ভাইরে, এটা স্পেশাল করলার জুস, অনেক কষ্টে অনলি তোর জন্য বানিয়েছি। কাল আমাকে দিয়ে কি করিয়েছিলিস মনে নেই তোর? তার জন্য আমার সাথে এমন করবি? আমি কি তোর শত্রু? আমাকে দিয়ে পা টিপানো, এবার ল ঠেলা। তোকে আমি আজকে মেরেই ফেলবো। আমার সাথে ফাজলামো? দাঁড়া। আমার দিকে তেড়ে আসতেই ধরতে পারবি না বলে হাসতে হাসতে দৌড়ে পালালাম। রুমে গিয়ে দরজা আটকে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আহা, কি শান্তি! আকাশে কালো মেঘ ডেকে পড়েছে, মনে হচ্ছে একটু পর বৃষ্টি হবে। ফুপির কথায় কাপড় তুলতে ছাদে গেলাম। ছাদ থেকে সব কাপড় নিয়ে দেখলাম কাপড়গুলো শুকায়নি, তাই সোজা রোদ ভাইয়ার ঘরে গেলাম। রোদ ভাইয়া ঘুমিয়ে আছে, সবগুলো কাপড় রোদ ভাইয়ার উপর রেখে দিলাম। রোদ ভাইয়া ঘুমের ঘরে সবগুলো কাপড় নিজের সাথে পেঁচিয়ে নিচ্ছে। আমি বারবার কাপড়গুলো ভাইয়ার পা থেকে মাথা অবধি ভালোভাবে মেলে দিয়েছি। ঘুমু ঘুমু চোখে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোর কথায় কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? এই ভেজা কাপড় আমার উপরে দিয়েছিস কেন? দেখ না ভাইয়া, বাইরে বৃষ্টি হচ্ছে আর কাপড়গুলো দেখ একটাও শুকায়নি, তাই তোর উপর দিলাম যাতে রোদের তাপে কাপড়গুলো তাড়াতাড়ি শুকাতে পারে। মেয়ের এমন কাণ্ড দেখে আমি কি বলবো, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কিরে ভাইয়া, ঠিক হয়ে শুয়ে থাক, না হলে কাপড়গুলো মেলবো কি করে? ভালোভাবে মেলতে দে। এবার মেজাজ গরম হয়ে গেল। একে তো আমার সাদের ঘুম ভাঙালো, তার উপর এমন পাগলামি আর নেওয়া যাচ্ছে না। ঘুম থেকে এক লাফে বিছানায় উঠে বসলাম আমি। এই সরা এগুলো। তুই কি রে? হ্যাঁ, এখনো কি বাচ্চা আছিস? কমন সেন্স নেই? আমার নাম শুধু রোদ, তার মানে এই না যে আমি রোদের মতো তেজ দেখাতে পারবো। তুই কাপড়গুলো এভাবে ফেললি কেন? জানিস কত কষ্ট করে মালি ধুয়ে দিয়েছিল? ধুর, সব নষ্ট করে দিল। কাপড় তুলতে তুলতে এক্ষুনি কি যেন বলছিলি, তুই রোদের মতো তেজ দেখাতে পারিস না, তাহলে এখন কি করলি? তুই থামবি? আবার এক কথা। ওরে গাথি, এটা তেজ না, এটা রাগ দেখালাম। কেন বলবো না? তেজ দেখিয়ে কাপড় ফেলতে পারিস আর তেজ দিয়ে শুকাতে পারিস না? অদ্ভুত! এমনি এমনি রোদ হয়ে বসে আছিস, কোনো কাজের না। এতটুকু কাপড়ে যদি শুকাতে না পারিস তাহলে তুই কিসের রোদ? তোর তো বৃষ্টি হওয়ার কথা ছিল। আহ, তুই তো ছেলে, তাহলে মেঘ বা বাদল, না না, বলদ হলে ভালো হতো। ও গড, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তুই কি বললি আমাকে? বলদ? বাদল নামটা কেমন যেন তোর সাথে যায় না, তাই বলদই বেটার। বলদ তোর সাথে একদম পারফেক্ট। রোদ হয়ে যখন কাপড় শুকাতে পারিস না, তাহলে তোকে বলদ ছাড়া আর কি বলবো? আচ্ছা, আমি রোদ, তাই আমাকে কাপড় শুকিয়ে দিতেই হবে। আর যদি না পারি তাহলে আমি বলদ, তাই তো? তা নয় তো কি? তাহলে তুই রোজ। তুই আমার রুমটা রোজ দিয়ে সাজিয়ে দে। জানিস তো রোজকে আমি কত ভালোবাসি। আমি তো আছি, তাই দেখ তোর রুম রোজে ভরা। এখন আমি তোর রুমে, এবার আমাকে কোথায় রাখবি তুই জানিস। বুকে রাখবি নাকি মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবি সেটা তোর ইচ্ছা, তবে আমার কোনোটাই আপত্তি নেই। উফ, অসহ্য। যা, কাপড় নিয়ে আমার রুম থেকে বিদায় হ। আমি অসহ্য?
তবু আমাকে সহ্য করতে হবে। আর তোর রুমে আমি থাকতে আসিনি, কাজের বেলায় অষ্টরম্ভা আর কথার বেলায় ঠিক কি বললি? বলেই দৌড়ে বেরিয়ে গেলাম। আরও কিছুক্ষণ থাকলে একটা মারও মাটিতে পড়তো না। জোর বাঁচান বেঁচে গেছি। কলেজ ক্যাম্পাসে এক গুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে লাবুর সামনে বসে আছে রাতুল। রাতুল দীর্ঘদিন ধরে লাবুকে ভালোবাসে, আমাদের সাথেই পড়ে। লেখাপড়ায় খুব একটা ভালো না, মেয়েদের ইভটিজিং করার রেকর্ড আছে তার। তবে দেখতে ভালোই, কিন্তু ছেলেটাকে আমার একদম সহ্য হয় না। লাবুও সহ্য করতে পারে না। ওকে দেখেই 100 হাত দূরে থাকি আমরা। কিন্তু আজকে লাবুকে প্রপোজ করেই ফেললো। কলেজের সবার চোখ এখন লাবু আর রাতুলের দিকে। লাবু একইভাবে স্থির হয়ে এখনো দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। ওর এমন অসহায় মুখ দেখে আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমার হাতে জাপটে ধরলো ও। এবার মনে হচ্ছে দম ফিরে পেল। কিছু না বলে আমি আর লাবু চলে যাচ্ছিলাম, তখন পেছন থেকে বলল, লাবিবা, আমার ভালোবাসাকে তুমি অ্যাকসেপ্ট না করে কোথায় যাচ্ছ? প্রপোজ করলে কি বলতে হয় সেটা জানো না? রাতুলের দিকে ঘুরে তাকিয়ে লাবুকে কিছু বলতে না দিয়ে আমি বলা শুরু করলাম, রিসেন রাতুল, লাবু তোকে ভালোবাসে না, তাই তোকে কিছু না বলে চলে যাচ্ছে। এবার যদি তুই এই সামান্য বিষয়টা না বুঝতে পারিস তাহলে লাবুর কিছু করার নেই। দেখ রোজ, আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই না। যা বলার লাবিবা আমাকে বলবে। আমার কথা আর লাবুর কথা আলাদা না, এক। তুই ওর মুখ দেখে বুঝতে পারছিস না? ও যদি তোকে ভালোবাসতো তাহলে এতক্ষণে আমার কথার প্রতিবাদ করত, কিন্তু তা করেনি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ও তোকে চায় না। কাজটা তুই ভালো করলি না রোজ, এর জন্য তোকে পস্তাতে হবে। ওকে, যখন পস্তাবো তখন দেখা যাবে। লাবুর হাত ধরে চলে গেলাম ক্লাসের দিকে। ক্লাসে বসে আছি আমি আর লাবু। রাতুলের ভয়ে কাটা হয়ে আছে লাবু। রাতুল যে সহজে ওকে ছাড়বে না, ও যেমন জানে তেমনি আমিও জানি। আর আমাকে যাই হুমকি দেখ না কেন, রোদ ভাইয়ার ভয়ে কিছু করবে না বলেও মনে হয় না। কারণ গত বছর একটা ছেলে জোর করে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল বলে রোদ ভাইয়া এমন পিটান পিটিয়েছিল, আর কোনো দিন কথা বলা তো দূরে থাক, আমার সামনে পর্যন্ত আসার সাহস পায়নি। রোজ, তুই কি কাজটা ঠিক করলি? তুই তো জানিস ও খুব ডেঞ্জারাস ছেলে, এত সহজে তোকে ছাড়বে না। কেন শুধু শুধু নিজেকে বিপদে ফেললি? লাবুর কথায় বুড়ো কুচকে তাকালাম আমি। কি বলছিস? কিসের বিপদ? চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাতুল ডেঞ্জারাস ছেলে তো কি হয়েছে? আমিও কি কম ডেঞ্জারাস মেয়ে নাকি? তবুও রোজ, একটা কিন্তু থেকেই যাচ্ছে। ডোন্ট ওয়ারি, এসব নিয়ে আর ভাবিস না। এবার এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে তো। এটা নিয়ে যত ভাববি তত ভয় বাড়বে। আচ্ছা, ভাইয়াকে বলবো এ ব্যাপারে। না রোজ, থাক, শুধু শুধু ঝামেলা বাড়বে। ঠিক আছে, তাহলে দেখি আগে কি হয়। যদি বাড়াবাড়ি করে তাহলে ভাইয়াকে বলে উচিত শিক্ষা দেওয়াবো। আর এ নিয়ে চিন্তা করিস না, কিচ্ছু হবে না। লাবুকে তো কথাগুলো বললাম, কিন্তু আমি নিজেই কিছুটা ভয়ে আছি যদি লাবুকে কিছু করে। ভাইয়া আজকে তাড়াতাড়ি আসায় আজকে আর আমাকে দাঁড়াতে হয়নি। তাড়াতাড়ি চলে যাচ্ছি। আইসক্রিম পার্লারের সামনে যেতেই মনটা কেমন খারাপ হয়ে গেল। আজ 2 দিন ধরে আইসক্রিম খাই না। সেদিনের পর ভাইয়া আর আইসক্রিম দেয়নি, আমিও চাইনি। তবুও বললাম, ভাইয়া শোন না। এই বাইকেও কি একটু চুপচাপ থাকা যায় না? সারাক্ষণ তোকে কথা বলতেই হবে। একটু চুপ থাক প্লিজ। তুই কথা বললে আমার বাইক চালাতে সমস্যা হয়। আমি কিছু বললেই বলি শুধু বক বক করি। আর তুই যে এখন কথা বলতে বলতে আইসক্রিম পার্লার ক্রস করে ফেললি, এখন কি হবে? এই জন্যই তো আমিও আজ তোর সাথে বকবক করলাম, যাতে ততক্ষণে আমি আইসক্রিম পার্লার ক্রস করে ফেলি আর তুই আইসক্রিম খাওয়ার চান্সই না পাস। বলেই হাসতে লাগলো। শালা কুমির ছানা, ইচ্ছে করছে তো সব চুল ছিঁড়ে ফেলি। কত বড় হারামি, ইচ্ছা করেই আমার আইসক্রিম খাইতে দিল না। ওই ভাইয়া, আইসক্রিম তো খাওয়ালি না, তাহলে এখন ফুচকা খাওয়া না প্লিজ। ওকে। ভাইয়া তুই কত ভালো রে। এই না হলে আমার রোদ ভাইয়া। এখনই এত লাফাইস না, আগে ফুচকা খা, তারপর লাফানো শুরু করিস। ফুচকা খাওয়ার পর বলতেও পারিস আমার মতো বজ্জাত ছেলে একটাও নেই। না, বলবো না। ওকে, চুপ করলাম। একটু দূরে এসে ফুচকার দোকানের সামনে বাইক দাঁড় করালো ভাইয়া।
আমি তো মহা খুশি। ভাইয়া আইসক্রিম খাওয়ানি তো কি হয়েছে, ফুচকা তো খাওয়াবে। ভাইয়া দোকানদারকে গিয়ে ফুচকা দেওয়ার কথা বলল। দোকানে একের পর এক ফুচকা দিচ্ছে আর ভাইয়া খাচ্ছে। হয়তো আগে নিজে খাবে, তারপর আমাকে দিবে, সেই ভেবে চুপচাপ দাঁড়িয়ে আছি। ভাইয়ার খাওয়া শেষ হলে আমাকে বলল, চল এবার যাওয়া যাক। মানে কি? আমি তো এখনো ফুচকাই খেলাম না। এসেছি থেকে তুই খেয়ে যাচ্ছিস, আমাকে তো দিলি না। তাহলে এখন আমি না খেয়ে যাব নাকি? আমি তোকে ফুচকা খেতে দিব না, তাই এতক্ষণ নিজে খেয়েছি। তুই বললি আর আমি শুনবো? আমাকে যখন খাওয়াবি না, তাহলে আমার কথা এখানে আসলি কেন? কারণ তোর কথায় আমার ফুচকা খাওয়ার কথা মনে হলো, তাই খেয়ে নিলাম। আমাকে করলার জুস খাইয়েছিলিস, মনে আছে তোর? আজকে এটা শোধ তুললাম। এখন আমি বাসায় যাব, তুই দেখ তুই আমার সাথে যাবি নাকি এখানে দাঁড়িয়েই থাকবি। না, আমি ফুচকা না খেয়ে যাব না। ওকে, তাহলে এখানেই দাঁড়িয়ে থাক। আর শোন, এই জায়গাটা কিন্তু একদম ভালো না। শুনেছি তোর মতো পুচকি মেয়েদের এখান থেকে ধরে নিয়ে বিদেশে পাচার করে দেয়। সো বি কেয়ারফুল। ওকে, তুই যখন যাবি না তখন আমি করি। জায়গাটার কথা শুনে আমার খুব ভয় লাগলো, তাই নিজের জেদকে মাটি চাপা দিয়ে ভাইয়ার বাইকে গিয়ে বসলাম। কি আর করার, আমার কাছে যে আর কোনো ওয়ে নেই। কিরে, ফিরে আসলি যে? তোর ফুচকা খাওয়া শেষ? বলে হে হে করে হাসতে লাগলো। আর আমি এখনো ফুচকার দিকে তাকিয়ে আছি। ভাইয়া তুই বুঝতে পারছিস না, ওগুলো আমার টানছে খুব। তাহলে চলে যা ফুচকার কাছে, আমার বাইকে এসেছিস কেন? রাগে গজগজ করছি আমি। শয়তান বলদ, এখন ইচ্ছে করছে তোকে লাথি দিয়ে বাইক থেকে ফেলে দিতে, কিন্তু আফসোস পারছি না, তাই বাধ্য হয়ে তোর মতো শাকচুন্নির জামাইয়ের সাথে আমাকে যেতে হচ্ছে। কলেজ থেকে বেরিয়ে কোনো রিক্সা না পাওয়ায় পায়ে হেঁটে বাসায় ফিরল লাবিবা। আর আজকের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বেশ চিন্তিত। হঠাৎ একটা গাড়ি এসে তার সামনে থামলো। চিনতে সমস্যা হলো না গাড়িটা কার। হৃদকে দেখে মনের অজান্তে লাবিবার মুখে হাসি ফুটে উঠল। হৃদ গাড়ি থেকে নেমে লাবিবার সামনে দাঁড়ালো। এতদিনে হৃদ লাবিবার মনে বেশ কিছুটা জায়গা দখল করে নিয়েছে। ওর সাথে সময় কাটাতে এখন ভালোই লাগে। আপনি এখানে এই সময়? এদিকে একটা আর্জেন্ট কাজ ছিল, ওইটা শেষ করে বাসায় ফিরছিলাম, তোমাকে দেখেই থেমে গেলাম। বাই দ্য ওয়ে, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? মোটামুটি ভালো আছি। আচ্ছা চলো গাড়িতে যেতে যেতে কথা বলি। না থাক, আপনি কেন কষ্ট করবেন? আর এটুকু জায়গা আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো। সেটা তো আমি জানি, তুমি এখানে সারা দিন দাঁড়িয়ে থাকবে না, বাসা অবধি যেতে পারবেই। তাও বলছি চলো পৌঁছে দিয়ে আসি। না, বাসায় গেলে আমার বাসার সবাই কি ভাববে? প্রয়োজন নেই, আপনি যান, আমি এগোই। ওকে, অ্যাজ ইউর উইশ। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছেন? আব্বু, আম্মু, আমি আর ভাই। আপনার? আমার মা নেই, বাবা সে বিজনেস নিয়ে সবসময় বিজি থাকেন। আমি আর একটা ছোট্ট কিউট পিচ্চি আছে আমার। সরি, আমি না জেনে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আমি বুঝতে পারিনি, সরি এগেইন। আরে না, ইটস ওকে। এটা খুব সিম্পল ব্যাপার, এ নিয়ে তুমি মন খারাপ করো না। জানো তো যার মা আছে সেই সব থেকে লাকি, আর সেদিক থেকে তুমিও খুব লাকি। আর আমাকে দেখো। এইভাবে কেন বলছেন? আমার মা বলেন যারা খুব ভালো তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে যান। আপনার আম্মুও খুব ভালো ছিলেন, তাই গড তাকেও তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেছেন। আচ্ছা বাদ দাও, চলো এক কাপ কফি খেয়ে আসি। এখন ওনার মুড অফ, তাই যদি এখন না বলি তাহলে ওনার আরও খারাপ লাগবে। এক কাপ কফি তো খাওয়া যেতে পারে। ওকে চলুন, তবে আমার কিন্তু এক কাপে হবে না, 2 কাপ লাগবে। ওকে চলো, 2 কাপ না, 2 কাপে ডাবল খাওয়াবো, মানে 4 কাপ। ওকে বলে দুজনে হাসতে লাগলাম। রোদ ভাইয়ের উপর এক বালতি রাগ আর অভিমান নিয়ে বাসায় পা রাখলাম আমি। বাসায় ঢুকেই দেখি আব্বু, আম্মু, ভাইয়া, আপু এসেছে। আম্মুকে দেখেই এক ফালি হাসি ফুটলো আমার মুখে। এই রোদ প্যারার জন্য নিজের বাসায় গিয়ে শান্তিতে 2 দিন থাকবো তারও জো নেই। 1 মাসের ছুটি হলেও এই বাড়ি থেকে যাওয়া চলবে না, তাই নিজের বাড়িতেই এখন অতিথির মতো যেতে হয়। দৌড়ে গিয়ে জাপটে ধরলাম আম্মুকে। আমাকে দেখে আম্মু অনেক খুশি।
আপুর বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনেই আমি এক লাফিয়ে উঠলাম। আহা কি আনন্দ! আপুর বিয়ে, আর 10 দিন পর আপুর বিয়ে। আমাদের শেকড় গ্রামে হওয়ায় সেখানে বিয়ে সম্পন্ন করার ইচ্ছা আব্বুর। বিয়ে 2 দিন আগেই আমরা সেখানে চলে যাব, তাই আম্মু আগামীকালকে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে। আমিও মহা খুশি আম্মুর সাথে চলে যাব, কিন্তু সেখানেও রোদ বাঁধা, কিন্তু কিছুতেই আমাকে বাসায় যেতে দিবে না। না মামুনি, রোজ আমাদের সাথেই যাবে, এখন যাওয়ার দরকার নেই। রোজের বাবা বললেন, কেন রোদ, যাক না মেয়েটা আমাদের সাথে, কয়টা দিনেরই তো ব্যাপার, এর মধ্যে তোমরাও চলে যাবে, আসার সময় আবার সাথে করে নিয়ে আসবে। না মামু, ও এখানে গিয়ে লাফাঙ্গামো করবে, তখন বিয়ের কাজ ফেলে এ আপদকে সামলাবে কে? তার চেয়ে এই আপদ এখানে থাক, তোমরা একটু শান্তিতে থাকো। ভাইয়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। কি বললি তুই? আমি আপদ? তা নয় তো কি, সারাক্ষণ একটা না একটা ঘটনা ঘটাতেই থাকিস, কখনো একটু শান্তিতে কাউকে থাকতে দিস? কেন, তোরা কি সবাই আমার জ্বালায় অশান্তিতে থাকিস নাকি? তুই জানি। রোদ থামবি তুই? কি ছেলে মানুষের শুরু করলি? তোদের কি সব ব্যাপার নিয়ে ঝগড়া করতেই হবে? একটু চুপ থাকতে পারিস না? আমি কি করলাম পুপ্পি? তোমার ছেলেই তো আমাকে জানোই তাই বললো। হ্যাঁ রে, আমি শুনেছি। আচ্ছা রোদ, মেয়েটা নিজের বাড়িতে যেতে চাইছে, যেতে দে না, কেন তো কথা বলছিস? না আম্মু, ও যাবে না মানে যাবে না। আমি যাব যাব যাব। গেলে তো ঠ্যাং ভেঙে দেবো আমি। আম্মু আমি একটু বাইরে যাচ্ছি। আর রোজ শোন, তোর কোথাও যাওয়া চলবে না, গেলে কিন্তু খুব খারাপ হবে। গেলে কিন্তু খুব খারাপ হবে। তোর ধমকের যেন কত ধার ধারি আমি। আম্মু, আমি তোমাদের সাথেই যাব, আর যদি নিয়ে না যাও তাহলে আর যাবই না। ভাবি চিন্তা করবেন না, আমি রোদকে বুঝিয়ে বলবো। নিয়ে যান ওকে, বোনের বিয়ে বলি কথা, ও এখন না গেলে কখন যাবে? এই তো আমার সোনা পুপ্পি, ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি আমরা। হঠাৎ ভাইয়ার সাথে মারামারি শুরু হয়ে গেল আমার। মারামারির প্রধান কারণ হলো আমি নাকি নিজের বাড়ির অতিথি, আর অতিথিরা নাকি বিয়ের 2-1 দিন আগে আসে। সে তুলনায় আমি 10 দিন আগেই চলে যাব, এটা কেমন দেখায়? এ নিয়ে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়, আর শেষ পর্যন্ত মারামারি। রুষা আপু সবটা দেখছে আর হাসছে। আপু বরাবরই শান্ত স্বভাবের, আমাদের মতো চঞ্চল নয়, আর মায়ের ভাষায় আমাদের মতো উচ্ছৃঙ্খল নয়। আপু বলল, এই তোরা থামবি? রোজ কখন থেকে মারামারি শুরু করেছিস, এবার তো থাম। কি বললে তুমি? আমি মারামারি করছি? আর তোমার ভাই যে তখন থেকে আমাকে মেহমান বলছে, সেটা কিছু না তাই না? ওরে বাবা, ওটা ওর খুব ভুল হয়েছে। তখনই রোদ ভাইয়া আমাদের সামনে এসে হাজির। আপু তুমি কাকে কি বলছো? ভুঁচি পেঁচিকে কিছু বলে কাজ নেই, শুধু শুধু কথা বলে নিজের মুখ কেন ব্যথা করছো? এই বুচি তোমার কথা শুনবে বলে আমার মনে হয় না। এই ভাইয়া, তুই সবসময় আমাকে এত ইনসাল্ট করিস কেন রে? আমি তোর কোন জন্মের শত্রু? আমি কি তোর বউ ভাগিয়ে দিয়েছি নাকি? দেখলে আপু, আমার একটা কথার পিঠে কতগুলো কথা বলে দিল। তাই অকারণে ওর সাথে কথা বলে নিজের মুখ ব্যথা করো না প্লিজ। কি বললি তুই? আমার সাথে কথা বললে তোদের মুখ ব্যথা হয়? উফ, বুঝি পেছি, একটু চুপ কর। এমনি মাথা ব্যথা করছে, তার উপর তোর বক বক আর নিতে পারছি না। তুই খালি আমাকে বকিস, কারণে অকারণে শুধু বকতেই থাকিস। ঠিক আছে, একটা কাজ করে দে তাহলে, আর বকবো না। সত্যি বকবি না পাক্কা তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তাহলে বল কি করতে হবে? বেশি কিছু না, আমি রুমে যাচ্ছি, আমাকে 1 কাপ কফি বানিয়ে দিয়ে আসিস। ওকে যা। ভাইয়ের কথা শুনে একরকম খুশি হয়েই কফি বানাতে গেলাম আমি। ও যদি এমনি বলতো তাহলেও বানিয়ে দিতাম, কারণ ওর কথা আমি ফেলতে পারি না। চট করে কফি বানিয়ে ভাইয়ের রুমে গেলাম। কপালের উপর বাম হাত আর পেটের উপর ডান হাত রেখে শটান হয়ে শুয়ে আছে। হয়তো প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই এরকম শুয়েছে। সামনে গিয়ে কফিটা ভাইয়ার দিকে এগিয়ে দিলাম। ভাইয়া চট করে উঠে কফি খেতে লাগলো। আমার আর এখানে কোনো কাজ নেই, তাই রুম হতে যাচ্ছি, পেছন থেকে ভাইয়ার গলা পেয়ে পেছন ঘুরে ভাইয়ার দিকে তাকালাম। রোজ, আমার মাথা টিপে দিবি প্লিজ, মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। এমন করুণ স্বরে বলল, না করতে পারলাম না। কফি খেয়েই টুপ করে শুয়ে পড়ল বিছানায়। আমি পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
ভাইয়া গুটিসুটি মেরে শুয়ে আছে, মুখটা একদম বাচ্চাদের মতো লাগছে, একদম ইনোসেন্ট ফেস। এখন একে দেখে কেউ বলবে না এটা আস্ত শয়তান ছেলে যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। খুব মায়াবী লাগছে ভাইয়াকে। এই মায়াবী চেহারার মায়ায় আমি পড়েছি, কিন্তু ভাইয়া কি সে আমায় ভালোবাসে না? তুই কি বুঝিস না রে ভাইয়া? তোকে ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, থাকতে পারি না। কিন্তু তুইও তো আমাকে ছাড়া অচল, তাহলে ভালোবাসিস না কেন? কিন্তু আমার যে মাঝে মাঝে মনে হয় তুইও আমাকে ভালোবাসিস। আচ্ছা, আমার কি ভুল মনে হয়? কি জানি, হয়তো ভুল, হয়তো ঠিক, কোনোটাই জানি না আমি। কি রে, কোথায় হারিয়ে গেলি? ভালো করে মাথাটা টিপ। ভাইয়ার কথায় ঘোর কাটলো আমার, আবারও হাত বুলাতে লাগলাম। জানিস, আমি একটা কথা ভাবছি। কি? তুই এতক্ষণ ধরে মুখ বন্ধ করে বসে আছিস কেমনে? তোর বকবক না করলে তো শান্তি লাগে না। এটা ভাবছি আর অবাক হচ্ছি। যাক, তোর মুখ বন্ধ করতে পেরেছি, আমার কাজে আমি সাকসেসফুল। মানে তুই এতক্ষণ নাটক করছিলিস? তোর কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণ যদি ওখানে থাকতি, তাহলে আপু, রুহান, আমাদের সবার কানের 12টা বাজিয়ে দিতি। তাই বুদ্ধি করে ওখান থেকে নিয়ে এলাম। আর তুই কি বোকা রে, আমার কথায় বিশ্বাস করে ফেললি। তবে এটাও ঠিক, আমার মাথা বেশি না হলেও একটু ব্যথা করছে, তাই পুরোটা মিথ্যা বলিনি। হাফ মিথ্যা হাফ সত্যি। ওহ, তাই বল। আচ্ছা তুই থাক, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি? তোর মাথা ব্যথা সারানোর মেডিসিন নিয়ে আসছি বলেই দৌড়ে হাতুড়ি নিয়ে এলাম। আমার সাথে নাটক বার করছি এবার। আমি কি না ভাবলাম সত্যি, কিন্তু না, তুই আবারও আমাকে মিথ্যা বলে ঠকালি। এতক্ষণ ধরে নাটক করে আমাকে দিয়ে কাজ করানো, আজ তোর মিথ্যা কথা বলার স্বাদ মেটাবো আমি। হাতুড়ি নিয়ে মাথায় আস্তে করে ঠাস ঠাস করে বাড়ি দিলাম আমি। এই থামবি? কি করছিস এসব? ও মা গো, আমার মাথা ফাটিয়ে ফেললো। এটা কি? এটা হাতুড়ি। তুই না আমার জন্য মেডিসিন আনতে গিয়েছিস? হাতুড়ি নিয়ে এসেছিস কেন? কারণ এটাই তোর মাথা ব্যথার আসল মেডিসিন। সবসময় আমাকে মিথ্যা বলিস আর আমিও সেটা বিশ্বাস করে বোকা হই। তাই আজকের এই হাতুড়ির মারগুলো মনে থাকলে আর কখনো আমাকে মিথ্যা বলার সাহসও পাবি না। আমি আশা করি তোর মনে থাকবে। আমার একটু মিথ্যার জন্য তুই আমাকে এভাবে মারলি? আজ তোর খবর আছে। বলেই খপ করে এক হাত দিয়ে হাতুড়ি কেড়ে অন্য হাতে হাত ধরে ফেললো। কি, কোন হাত দিয়ে আমার মাথায় আঘাত করেছিস? ক্রমাগত নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি, কিন্তু ফলাফল জিরো। ভাইয়া, আমার হাত দিয়ে কি করবি? যে হাত দিয়ে মেরেছিস সেই হাতে আদর করব। ভাইয়ার আবদার যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমার জানা আছে। ভয়ে ভয়ে, ভাইয়া ভুল হয়ে গেছে, ছেড়ে দে প্লিজ, আর এমন হবে না। সেটা আমিও জানি। হাত থাকলে তবে তো হবে। হাতই যখন থাকবে না, তখন কোনো কিছু করতেও পারবি না। হাত থাকবে না মানে কি করবি তুই আমার হাতের? এই হাতুড়ি দিয়ে তোর হাত ভাঙবো। ভাইয়া, সামনে আমার আপুর বিয়ে, প্লিজ এটা করিস না। আমার কত স্বপ্ন আপুর বিয়েকে ঘিরে, কত কিছু খাবো, মজা করব। এখন যদি এই হাত না থাকে তাহলে কি করে হবে বল? তাও ঠিক। আমি আবার তোর মতো নির্দয় নই। আচ্ছা ঠিক আছে, 1000 বার কান ধরে উঠবস কর। 1000 বার? তুই আমায় মেরে ফেলতে চাস? তাহলে একেবারে মার না, এভাবে কষ্ট দিয়ে মারবে কেন? আশ্চর্য, কান ধরলে মানুষ মরে যায় নাকি? আর মানুষ মরলেও তুই মরবি বলে আমার মনে হয় না। এখন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়, না হলে যত কথা বলবি তত 100 করে বাড়তে থাকবে। শয়তান পেতনির জামাইয়ের রাক্ষসের বোনের জামাই, আজ এভাবে ফাঁসিয়ে দিলি আমায়। 1000 বার কান ধরতে ধরতে তো আমি মরেই যাব। কুমির ছানা, আমারও সময় আসবে দেখিস। টানা 1 ঘন্টা ধরে কান ধরে উঠবস করছি আমি। আমার দেখা এই একটা মানুষ যার কাছে মানুষের কষ্টের কোনো মূল্যই নেই। তবে এমন নির্দয় সবার বেলায় নয়, শুধুমাত্র আমার বেলায়। আমি উঠবস করছি আর সে মনের আনন্দে কাউন্ট করেই যাচ্ছে। একবারও গণনায় হেরফের হয় না। অলরেডি আমার হাত পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু এখন বললে বিশ্বাস করবে না, তাই একটু অ্যাক্টিং করলাম। মাথা ধরে ধুম করে মাটিতে বসে পড়লাম আমি। আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ভাইয়া।
আমি ভাবলাম আমার কাছে এসে আমাকে তুলবে, তা না করে বিছানায় বসেই ধমক দিয়ে বলল, আমি জানি তোর কিছু হয়নি। আমার হাত থেকে বাঁচার জন্য সব নাটক করছিস। এই নাটকে আমি বলছি না। যদি শাস্তি কম পেতে চাস তাহলে চট করে উঠে যা, না হলে এই হাতুড়ি দিয়ে তোর হাত না এবার মাথায় মারবো, পাও ভাঙতে পারি, শিওর বলতে পারছি না। ভাইয়ার কথা শুনে গলা শুকিয়ে গেল আমার, তাই আর দেরি না করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আমি। এই তো এবার ঠিক আছিস দেখছি, এবার শুরু কর। ভাইয়া সত্যি আমার হাত পা ব্যথা করছে রে, এবার ছেড়ে দে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, উঠে দাঁড়াতে বসতে কষ্ট কষ্ট হচ্ছে। উফ থাম তো, ঘ্যানোর ঘ্যানোর না করে কাজ কর, না হলে তো জানিস কি হবে। বলেই আবারও গুনতে শুরু করলো। 301, 302, 303। কান ধরে উঠবস করছি, হাত পা আর চলছে না, চোখ থেকে না চাইতেও অশ্রু বেরিয়ে এলো আমার, টুপটাপ করে পানি পড়ছে চোখ থেকে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, চারিদিকে কেমন অন্ধকার লাগছে, যেন আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, শরীরে ব্যালেন্স রাখতে পারছি না, এক পর্যায়ে ধুম করে মেঝেতে পড়ে গেলাম আমি। তারপর কিছু মনে নেই। এক রোজ এসব নাটক করে পার পাবি না, সো নাটক বাদ দে, তাড়াতাড়ি উঠে যা রোজ, শুনতে পাচ্ছিস না? রোদ এত ঢাকার পরেও রোজের কোনো নড়াচড়া নেই, সে একইভাবে এখনো পড়ে আছে। এটা দেখে রোদ বেশ রেগে গেল। আমি 3 পর্যন্ত কাউন্ট করব, এর মধ্যে যদি না উঠিস তাহলে বুঝবি রোদের সাথে নাটক করার ফল। রোদের 3 কাউন্ট করা হলে নিজেই ঘাবড়ে যাবে, কারণ রোজ তো এমন মেয়ে না যে নিজের শাস্তির কথা শুনে চুপ থাকবে না, যেই অবস্থাতেই থাক না কেন দৌড়ে রোদের কাছে চলে আসবে। তাহলে কি সত্যি রোজ? না, একটু সামনে গিয়ে দেখি। রোদের সামনে মেঝেতে গিয়ে বসে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। অতঃপর হাত ধরে ঝাঁকুনি দিয়ে ডাকলো, কিন্তু তাতেও রোজের কোনো সাড়া না পেয়ে বুঝলো রোজের সেন্স নেই, সত্যি জ্ঞান হারিয়েছে। রোদ আর দেরি না করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল ওকে। বিছানায় শুয়ে পানির ঝাপটা দিল। আস্তে আস্তে চোখ খুলছে রোজ, কিন্তু আবারও চোখ বন্ধ করে নিচ্ছে। রোদ কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে, কিন্তু রোজের কোনো সাড়া না পেয়ে কি করবে ভাবতে না পেরে দৌড়ে গিয়ে মিসেস আয়েশাকে ডেকে আনলো। বাড়ির সবাইকে জানালো ব্যাপারটা খারাপ হবে, তাই শুধু নিজের মাকেই জানালো। উনি এসে দেখলো রোজের হাত পা প্রচন্ড গরম, কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ওর এই অবস্থা কি করে হলো রোদ? একটু আগেও তো ভালো ছিল, তাহলে এখন এমন করছে কেন? ওর সাথে কি এমন করেছিস যে রাতারাতি এই মেয়েটা এতটা অসুস্থ হয়ে গেল? মাথায় জলপট্টি দিতে ব্যস্ত তিনি। এরই মধ্যে রোজ জ্বরের ঘুরে একটা কথাই আওড়াচ্ছে, আমাকে ছেড়ে দে ভাইয়া, আমি আর পারছি না, ছেড়ে দে। মিসেস আয়েশার বুঝতে আর বাকি রইল না, রোদ কোনো কিছুর জন্য কঠিন শাস্তি দিয়েছে রোজকে। কি করেছো রোদ? চুপ করে থেকো না, বলো। মম। তারপর সব খুলে বলল মিসেস আয়েশাকে। আই এম সরি মম, আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। তিনি রোদের কাছ থেকে উঠে এসে রোদের সামনে দাঁড়ালেন। তোমার লজ্জা করে না? সারাদিন মেয়েটাকে কোনো না কোনো ভুলের অজুহাতে শাস্তি দিতেই থাকো। তুমি কি বাচ্চা বুঝতে পারোনি? 1000 বার কান ধরা কি 4টেখানি কথা? তোমার সেন্স নেই? এরকম শাস্তি মানুষকে দেয়? তোমার সামান্য কিছুক্ষণের মনের শান্তির জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে দেখতে পাচ্ছ? আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। তুমি সবার সাথে তো এমন না, তাহলে এই মেয়েটার সাথে এমন করো কেন? নাকি তোমাদের বাসায় থাকে বলে জানো তাই করা যায়? ওর সাথে ভুলেও যেও না, ওর নিজেরও একটা বাড়ি আছে। মম প্লিজ থামো, আমি কি কখনো বলেছি যে ওর বাসা নেই? আমি তো জানি রোজ কেন এখানে থাকে, আমি সত্যি বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হবে। প্লিজ মম, ওকে ঠিক করে দাও প্লিজ, আজ আমার জন্য ও এতটা কষ্ট পাচ্ছে। আচ্ছা মম, ডক্টরকে কল দিব? তাই করো, তবে এখন বাসার কাউকে জানানোর প্রয়োজন নেই। ওর মা জানে টেনশন করবে, আর আমি বা মুখ দেখাবো কি করে? তার চেয়ে সকালে ঠান্ডা মাথায় সবটা খুলে বলবো। ডক্টর রোজকে দেখছে, আর রোদ একপাশে অপরাধীর মতো মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে।
ডক্টর কিছু মেডিসিন দিয়ে গেল, আর একটু রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। রোদ দেরি না করে মেডিসিন নিয়ে এলো। মিসেস আয়েশা মেডিসিন খাইয়ে রোজের মাথার কাছে বসে রইল, আর রোজ সে রুমের মধ্যে পায়চারি করছে। এখন রোজ একটু ভালো আছে, তাই রোদের মা বললেন, ওকে ওর রুমে দিয়ে এসো, আমি আজ ওর কাছে থাকবো, আর তুমি আরাম করে তোমার রুমে শুয়ে পড়ো। না মম, আমার রুমেই থাক, আর তুমিও গিয়ে রুমে শুয়ে পড়ো, আমি আছি এখানে। তোমার আবার রাত জাগলে শরীর খারাপ করবে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি থাকছো বলেই এত কিছু হচ্ছে। তুমি যদি সবসময় ওর সাথে না থাকতে তাহলে এত চিন্তা হতো না। তবে আজকে লাস্ট চান্স, আর যদি রোজের সাথে কোনো খারাপ কিছু করো তাহলে কালকে ওকে এই বাড়ি থেকে একেবারে ও বাড়িতে পাঠিয়ে দিব, মনে রেখো। বলেই বেরিয়ে গেলেন মিসেস আয়েশা। তিনি জানেন রোদ আর যাই করুক রোজের কোনো ক্ষতি হতে দেবে না, আর ওকে ছেড়ে থাকতেও পারবে না। রোদের বাবা মায়ের ইচ্ছা রোজকে এ বাড়িতে বউ বানিয়ে পাকাপোক্তভাবেই এখানে রেখে দেবে। ওর এইচএসসি এক্সামের পরেই ওর বাবা মায়ের সাথে কথা বলবে, যদিও মনে হয় না ওরা এই বিয়েতে আপত্তি করবে। রোজকে রোদের কাছে রেখে নিশ্চিন্ত মনে রুমে গিয়ে শুয়ে পড়লেন মিসেস আয়েশা। রাত প্রায় ৩টা। রোজের মাথায় জলপট্টি দিতে দিতে রোদও কখন ঘুমিয়েছে টের পায়নি। হঠাৎ রোজের গলা পেয়ে চোখ মেলে তাকালো সে। রোজ বিড়বিড় করে কিছু একটা বলছে, কিন্তু তা স্পষ্ট নয়, তাই ভালোভাবে বোঝার জন্য নিজের মাথা রোজের কানের কাছে নিয়ে গেল। জ্বরের ঘোরে পানি চাইছে, তাই রোদ দেরি না করে অতি যত্নে পানি খাইয়ে দিল রোজকে। রোজ এখনো কিছু বলছে, তাই আবারও নিজেকে রোজের কাছাকাছি নিয়ে গেল, কিন্তু এবার কিছু বুঝতে না পেরে উঠতে যাবে তখনই রোদের গলা জড়িয়ে শুয়ে পড়ল রোজ। নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু রোজ ছাড়ছেই না। রোজের শরীরে এত জ্বর তা সহ্য করতে পারছে না রোদ, আবার ওকে ছাড়তেও কোথাও যেন আটকাচ্ছে। যদি ছাড়াতে গেলে ঘুম ভেঙে যায় তাহলে ব্যথায় কাতরাবে, তার চেয়ে যেভাবে আছে সেভাবেই থাক। তাই এ চেষ্টা না করে ওকে বুকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল রোদ। সকাল ৮টা। ঘুম ভাঙল রোজের। সকালে সোনালি আলোয় আধো আধো চোখে তাকাচ্ছে, আবার চোখ বন্ধ করে নিচ্ছে। মাথা খুব ভারী হয়ে আছে। চোখ খিচে বন্ধ করে আবারও তাকালো। তাকাতেই কাল রাতের কথা মনে পড়ল রোজের। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাত পায়ে তেমন ব্যথা নেই এখন। চোখ কচলে চারদিকে তাকিয়ে কোথায় আছে বুঝতে চেষ্টা করলো। রোদের ঘরে নিজেকে আবিষ্কার করলো রোজ। যেই উঠতে যাবে তখনই নিজেকে রোদের বুকের উপর দেখল সে। এটা দেখে রোজের খুশি যেন আর ধরছে। রোদের উপরে সব রাগ মুহূর্তেই মিলিয়ে গেছে। মুখে হাসি ফুটে উঠল। ঘুমন্ত রোদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কত মায়াবী লাগছে রোদ ভাইয়াকে। আচ্ছা, সব ছেলেকেই কি এমন দেখায়, নাকি শুধু আমার রোদকে? এসব ভাবতে ভাবতেই উঠে গেল রোজ। রোদ এখনো বেঘুরেই ঘুমোচ্ছে। রোজ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। ওকে দেখে রোদের মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিরে মা, এখন কেমন লাগছে? না, জ্বর এখন আর নেই? কপালে হাত দিয়ে জ্বর চেক করে নিলেন। না, এখন আর জ্বর নেই। রোজ পুরাই অবাক। আমার রাতে কি হয়েছিল পুপি? অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল রোদের মায়ের দিকে। উনি রাতে সব ঘটনা খুলে বলল। রোজ যে ইচ্ছা করেই রোজের সাথে ছিল এটাও বলল। রোজ কথাগুলো শুনে হা হয়ে আছে। এত কিছু হয়ে গেল আর আমি জানি না? আচ্ছা পুপি, আম্মুকে এ ব্যাপারে কিছু বলো না। না রে মা, এটা কেমন দেখায়? আমার বাদর ছেলের জন্য কাল কতটা কষ্ট পেলি, এখনো বোধ হয় হাতে ব্যথা আছে। যা, এখানে থাকার দরকার নেই, রুমে গিয়ে রেস্ট নে। প্লিজ পুপি, সামনে আপুর বিয়ে, আমার কিছু হয়েছে জানলে খুব টেনশনে থাকবে। তার চেয়ে বলো না প্লিজ। আর এখন ভালো আছি। তুই বললেই হলো, আমি এখন ভালো আছি বলে রোজের কাছে এসে কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখতে ব্যস্ত রোদ। রোদের এমন কাণ্ডে অবাকের চরম পর্যায়ে রোজ। যে আমাকে রাতে এত শাস্তি দিল সে এখন আমার এত খেয়াল রাখছে। উফ, এই ছেলের মতিগতি কিছুই বুঝি না আমি।
জ্বর নেই, কিন্তু তবুও কলেজ যাওয়া চলবে না, যা গিয়ে রেস্ট নে। কোনো কথা না বলে একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেলাম রুমে। ভালো লাগছে না, তাই আবারও শুয়ে পড়লাম। সকাল 11টা, রোদ ভাইয়ার ডাকে ঘুম ভাঙলো আমার। সেই 7 সকালে উঠে না খেয়ে আবারও শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়েছি টের পাইনি। ঘুমু ঘুমু চোখে অস্পষ্টভাবে চোখের সামনে রোদ ভাইয়াকে দেখতে পেলাম আমি। আমার কপালে হাত দিয়ে হয়তো জ্বর দেখছে। ওকে দেখে এক লাফে শোয়া থেকে উঠে চোখ কসলাতে আড়মোড়া দিয়ে উঠে বসলাম আমি। ভাইয়া তুই কি রে, সবসময় আমাকে অশান্তিতে রেখে কি শান্তি পাস বলতো? একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, তাও সহ্য হলো না তোর। তুই এত হিংসুটে কেন রে? জ্বর সারতে না সারতেই বকবক শুরু হয়ে গেছে। দেই কানের নিচে একটা। সকালে উঠে না খেয়ে আবার ঘুমিয়েছিস কেন? জানিস না সকালে তোর ওষুধ আছে? আর আমি হিংসুটে নাকি দয়ালু সেই উপাধি আমাকে তুই না দিলেও চলবে। আমি এত অসুস্থ, তাও আবার তোর দোষে, তবুও তুই আমাকে এভাবে বকছিস? তোর মনে কি সত্যি মায়া দয়া বলতে কিছু নাই রে ভাইয়া? আচ্ছা, তুই আমাকে একটু ভালোবাসতে পারিস না? না, পারি না। এমনি আমার মাথায় উঠে নাচছিস, আবার যদি ভালোবাসা দেখাই তাহলে যে কি করবি গড জানে। আর তুই অসুস্থ আমার দোষে না। আচ্ছা, আর তুই অসুস্থ আমার দোষে না, নিজের অতি সাহসের জন্য। তখন কে বলেছিল আমার সাথে এমন করার? তখন যদি কিছু না করতি তাহলে কিছুই হতো না। এবার কাজ করার আগে ভেবে চিন্তে করিস, না হলে এভাবে ভুগতে হবে। আমার আর কি, তুই কষ্ট পাবি। আমি কষ্ট পেলে সত্যি তোর কিছু না ভাইয়া। আচ্ছা, আমি যে অসুস্থ তোর খারাপ লাগছে না? না, লাগছে না, কারণ এতে করে তোর দৌড়ঝাঁপ আর মুখটা একটু বন্ধ আছে, তাই আমার কানের পোকাগুলো একটু শান্তিতে আছে। না হলে তো তোর বকবক শুনে শুনে ওরা অতিষ্ঠ হয়ে ওঠে। আচ্ছা, এবার খাবারটা খেয়ে নে, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। তোর জন্য এমনিতেই দেরি হয়ে গেছে। আমার খেতে ভালো লাগছে না, তুই বরং চলে যা। আর আমার জন্য দেরি করলি কেন? আমি তো কলেজে যাব না, আমি তো আজকে আম্মুর সাথে বাড়ি যাব। চুপচাপ হা কর, না হলে মুখ চেপে ধরে খাওয়াবো। আর তুই তো জানিস অবাধ্যতা আমি একদম পছন্দ করি না। কুমির ছানার কথায় ভয় পেয়েই খেতে বসলাম আমি। ওর তাকিয়ে তাকিয়ে কখনো সবটা খাবার শেষ করে দিয়েছে জানি না। আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, এতক্ষণ খেতে চাইছিলি না, আর এখন একটু খাবারও বেঁচে নি। তুই কি রাক্ষস মেয়ে রে, জ্বরের মধ্যেও এতগুলো খাবার সাবার করে দিলি। বলে হাসতে লাগলো। ওর কথা শুনে প্লেটের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সব খেয়ে নিয়েছি আমি। তো কি হয়েছে, এতটুকু খাবারই তো, কাল রাত থেকে খাইনি, তাই এতগুলো খাওয়া এমন কোনো বড় কথা নয়। আরও রাক্ষসের কিছু নেই। ঠিক আছে, এবার মেডিসিন খেয়ে নে। আর শোন, একদম দৌড়াদৌড়ি করবি না। আমি যেমন এখানে রেখে যাচ্ছি তেমন যেন এসে এখানে পাই, ঠিক আছে? ভাইয়া তুই কি মন ভোলা রে, আমি আজ বাড়ি যাব তোর মনে নেই? কতদিন পর বাড়ি যাব, ইস ভাবতেই যে কি খুশি খুশি লাগছে। মুহূর্তেই ভাইয়ার চোখ মুখের ধরন পাল্টে গেল। রেগে বলল, আজ যদি তোকে আমি বাড়ি এসে না পাই তাহলে মজা বুঝবি। এই অসুস্থ শরীরে তোকে আমি ওখানে বাথরুমও করতে পাঠাতে পারবো না। আর যখন একবার বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, এর অন্যথা যেন না হয়। বলেই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। এর অন্যথা যেন না হয় কেন রে? আমি কি তোর বউ লাগি যে তোর সব কথা শুনবো? আজ শুনবো না আমিও দেখবো আমার বাড়ি যাওয়া কে আটকায়। আমি তো যাবই যাব। বাসায় এসেই এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি আমি। কতদিন পর আবার নিজের বাড়িতে ফিরলাম। আমার গাছগুলো আরও সজীব সতেজ হয়েছে। 2টা ফুল গাছের জায়গায় এখন আরও অনেকগুলো গাছ হয়েছে। নিশ্চয়ই এগুলো আপুর কাজ। আপু আমার সব কিছু আগলে রাখে, যেমন জিনিস তেমনি আমাকেও আগলে রাখে পরম মমতায়। ভাইয়া নামক জিনিসটাই যেমন প্যারাময় তেমন ভালোবাসা যুক্ত। ওখানে রোদ আর এখানে রিজু ভাইয়া এসেছে থেকেই ভাইয়া আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া চালিয়ে যাচ্ছে। টিভি দেখতে বসলাম, সেখানেও ভাইয়ার অত্যাচার। আমি যেই চ্যানেল দেখব তিনি সেটা দেখবেন না, আর উনি যেটা দেখবেন সেটা আমার হবে না। তাই শেষ পর্যন্ত রিমোট নিয়ে কাড়াকাড়ি মারামারি। আব্বুর ধমকে চুপ হয়ে গেলাম দুজনেই। আব্বুর না ভাইয়ার ওপর রাগ করে চলে গেলাম নিজের রুমের।
মাথাটা ব্যথা করছে, এতক্ষণ টের পাইনি, তাই শুয়ে পড়লাম আমি ঘুমিয়ে আছি, তখন কেউ আমার হাত ধরে এক টানে বিছানায় বসালো আমায়। ব্যাপারটা এত দ্রুত ঘটলো যে আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ এমন ঘটনা ঘটায় চিৎকার দিব, তখনই কেউ আমার মুখ চেপে ধরলো। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। সামনে কারো অস্তিত্ব টের পেয়ে আস্তে আস্তে দেখলাম রোদ ভাইয়া রক্তবর্ণ চোখ নিয়ে আমার সামনে বসে আছে। ভাইয়ার চোখ দেখেই ভয়ে চুপসে গেলাম আমি। ভাইয়াকে এতটা রাগতে আগে কখনো দেখিনি। আমি এই রাগের সাথে বড় অচেনা, তাই মাথা নিচু করে বসে আছি। ভাইয়া কোনো কথা না বলে টানতে টানতে বাইরে নিয়ে এক ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঢুকালো আমায়। আমি কিছু বলতে যাব তার আগেই গাড়িতে উঠে সিট বেল্ট পরিয়ে দিল আমায়। কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গাড়ি চালাতে মনোনিবেশ করলো সে। আর আমি হাবলার মতো তাকিয়ে আছি। মুখ দেখে রাস্তায় আর কথা বলার সাহস পেলাম না আমি। পুরোটা রাস্তা চুপচাপ আসতে হলো। বাসায় পৌঁছেই আমার রুমে গিয়ে বিছানায় ছুঁড়ে মারলো আমায়, হাত চেপে ধরে। তোকে না করেছিলাম না, তবুও আমার কথার অমান্য করে গেলি? খুব সাহস বেড়েছে তোর, তাই না? ভাইয়া আমার হাতে লাগছে, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। ভুল? তোকে কতবার বলেছিলাম যাবি না, তবুও যেতেই হলো। আমার কথার অবাধ্য হোস তুই? এখানে থাকলে বাদরামি করতে পারতি না, তাই না? এই শরীরে ওখানে যাওয়াই লাগলো। আমি কিছুই করিনি, তোর কথা মতো গিয়ে রেস্ট নিচ্ছিলাম, আর তখনই তো। স্টপ ইডিয়েট! আমি জানি না কি কি করেছিস, মামুনি আমায় সব বলেছে। গিয়েই তো রিজুর সাথে ঝগড়া বাঁধিয়েছিস, আর সারা বাড়ি দৌড়ে নাচতে শুরু করেছিলিস। তোর যদি কিছু হতো তাহলে মামু কত দিক সামলাতো বলতো? দেখ, আমি ঠিক আছি, আমার তো কিছু হয়নি, তাহলে কেন শুধু শুধু টেনশন? শুধু এখন যদি তোর কিছু হতো তাহলে মম তার সব দায়ভার আমার উপর দিত। আমাকে অপরাধী বানাতে খুব ভালো লাগে তোর। না না ভাইয়া, কি বলছিস এসব? তোকে কেন আমি অপরাধী বানাতে যাব? আমি তো এমনি গিয়েছিলাম, আপুর কোনো কিছুতেই যাওয়া হয়নি। আর এখানে থাকার কারণে ওর সাথে তেমন টাইম স্পেন্ডও করতে পারি না, তাই ভেবেছিলাম আর যে কয়টা দিন আছি ওর সাথে থাকি। কেন? আপুকে এতদিন জ্বালিয়েও তো শান্তি লাগেনি? 2 দিন পর বিয়ে, তবুও মেয়েটাকে শান্তি দিতে নারাজ তুই। এমন কেন রে? দে না ওকে যে কটা দিন আছে নিজের মতো থাকতে। আমি আপুকে মোটেও জ্বালাই না, আমার সাথে থাকলে আপুও বিরক্ত হয় না। তোকে বলেছে তোর সাথে যে কেউ থাকলেই অতিষ্ঠ হয়ে যায়, আর আপু হয় না। বলেছেই। যদি তাই হতো তাহলে তোর মতো কথায় কথায় ধমকাতো, বকতো, মারতো, কিন্তু কই, আপু তো কোনোদিন আমায় মারাতো দূর, তোর মতো ধমকায়নি। আর কখনো আমার সামনে আসবি না, তোকে আমি সহ্য করতে পারছি না। ভাইয়া সত্যি কি আমি বিরক্তকর? আমাকে সহ্য করা যায় না? একটু ভালোবাসা যায় না? যেতে বলেছি তোকে। আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কুমির ছানা আমাকে আমার বাড়ি থেকে নিয়ে এসে এখন আবার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমন ভাব করছে যেন আমি ওর পেছন ঘুরঘুর করি। ঢং দেখে বাঁচি না। আমার হাতটা মনে হচ্ছে ভেঙেই গেছে। ওরে মুখ পুরি, কোন মুখে এই কুমির ছানাকে যে ভালোবাসতে গেলি গড জানেন। তোর জন্য আর ছেলে ছিল না, একেই বেছে নিতে হলো। আজ 2 দিন হলো রোদ ভাইয়ের সাথে কথা বলি না আমি। কলেজেও যাইনি অসুস্থতার জন্য, ফুপি যেতে দেয়নি। ভাইয়াও আমাকে ডাকে না, আমিও যাই না। সেদিনের পর থেকে সামনাসামনিও হই না। আজকে কলেজ যাব, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমি, কিন্তু ভাইয়ার ওঠার নামই নেই, অলওয়েজ লেট। অন্যদিন হলে আমি ডেকে তুলতাম, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। আজকে আমি ডাকবো না। ফুপি অনেকবার ডেকে ক্লান্ত হয়ে গেছে বরাবরের মতো, তার ঘুম ভাঙতে ব্যর্থ সে। আমারও লেট হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে বেরোতে যাব, তখনই পেছন থেকে রোদ ভাইয়ার গলা শুনতে পেলাম। তোর তো দেখি খুব সাহস হয়ে গেছে, আজকে আমাকে না ডেকে নিজে একা একা কলেজে যাচ্ছিস যে, এত সাহস কোথা থেকে এলো? হাতা ফোল্ড করতে করতে মানুষ সারা জীবন ভীতু থাকে না, তাই আমিও আগের মতো ভীতু নই। রাস্তাঘাট সব কিছু চিনি এখন, তাই শুধু শুধু তোকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
আজ থেকে আমি একা একাই যাতায়াত করব, কোনো সমস্যা হবে না, আমার চিন্তা করিস না। মেরে ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো। তুই চিন্তা করিস না, আমি একাই যেতে পারবো। যদি কোনো বিপদে পড়িস তখন কি হবে? কে বাঁচাবে তোকে? যার কেউ নেই তার আল্লাহ আছেন, আমাকেও তিনিই কোনো না কোনোভাবে ঠিক বাঁচাবেন। এখানে তো আমার পুপি ছাড়া কেউ নেই, আমার ভাইয়াও নেই, তাই নিজেকে নিজেই প্রোটেক্ট করা শিখতে হবে। মুখে খুব বুলি ফুটেছে দেখছি। কে শেখালো এত কথা? এতদিন তো অবুঝের মতো সব অকাজের কথা বলতি, আজ এত বুঝতার হলি কি করে? এতদিন বুঝিনি তাই বলে ফেলছি, এখন বুঝতে শিখেছি তাই এমন কথা বলছি। কাউকে কোনো দিন কোনো কিছু শিখতে হয় না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। রাগ তোর জ্ঞানের কথা। আর আগে কি যেন বললি? এখানে তোর আপন বলতে কেউ নেই। আমাকে কি তোর চোখে পড়ে না, নাকি ভাবছিস আমি মরে গেছি? শয়তানটার মুখে মরার কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল আমার। এটা ভাবতে যাব কেন? তুই তো সবসময় আমার সাথে থাকবি না, আর থাকাটাও সম্ভব নয়। তোর সাথে থেকে থেকে পরনির্ভরশীল হয়ে যাচ্ছি, তাই এবার একটু নিজের উপর ভরসা করতে চাইছি। রোজ, তুই কি আমায় পরে ভাবতে শুরু করেছিস? আমি কেউ হই না তোর? কি হয়েছে? কেন এমন করে কথা বলছিস আমার সাথে? কই কেমন করে কথা বলছি? আমি তো ঠিকভাবেই কথা বলছি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এখানে চুপ করে দাঁড়িয়ে থাক, না হলে পা আস্ত থাকবে না। আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর একসাথে খাবো। আর শোন, আমি জানি কেন এসব বলছিস। ভাইয়ের কথায় ভুরু কুচকে তাকালাম আমি। জানে মানে? তাহলে কি আমার সব প্ল্যান ধরে নিল? এত ভেবে লাভ নেই। ওই বাড়িতে যাওয়ার জন্য এতগুলো কথা বললি তো যাতে আমি রেগে তোকে, আচ্ছা, এত ভেবে লাভ নেই। ওই বাড়িতে যাওয়ার জন্য এতগুলো কথা বললি তো যাতে আমি রেগে তোকে ওই বাড়িতে রেখে আসি। কিন্তু না রে বুড়ি পেঁচি, আমি তোকে ওখানে যেতে দিব না। এরপর তো বিয়েতে যেতে পারবি কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আমার। ভাইয়ের কথা শুনে বিষয়ের চরম পর্যায়ে পৌঁছালাম আমি। কি করে টের পেল? আমি তো আমার প্ল্যানে কাউকে ইনভলভ করিনি। তাহলে তুই আজও আমাকে চিনতে পারলি না রোজ। আমি তোকে যেমন চিনি তেমনি তোর আচার আচরণ সব কিছুকেও চিনি। কোনটা তোর মনের কথা, কোনটা তোর নাটক, সবটা আমি জানি। তাই এখনকার কথাগুলো যে বানানো তা ভালোভাবেই আমি জানি। বলে টেবিলে বসে খেতে শুরু করলো। আমি এখনো সেখানে দাঁড়িয়ে ভাবছি কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। কোথায় ভাবলাম রেগে আমাকে বাড়িতে দিয়ে আসবে, তা না, এখন আমার প্ল্যানেই জল ঢেলে দিল। ভাইয়া আমাকে কলেজে নামিয়ে ভার্সিটি চলে গেল। আজ প্রথম দিন আমি ভাইয়ার সাথে তেমন কথা বলিনি। কেন বলবো? আমার অসুস্থতার বাহানায় আমার নিজের বোনের বিয়েতে যেতে দিচ্ছে না। কি অদ্ভুত! পুরো কলেজ খুঁজেও লাবুকে কোথাও পেলাম না। হয়তো আসেনি। বেষ্টু ছাড়া ক্লাস করতেও ভালো লাগে না, কেমন যেন এতিম এতিম লাগছে। এখন বাসায় যাওয়াও পসিবল না, ভাইয়ার ভার্সিটি শেষ হয়নি এখনো, তাই বাধ্য হয়েই ক্লাস করতে হচ্ছে। ক্লাস শেষে কলেজ গেটে দাঁড়িয়ে আছি আমি। তখনই রোদ ভাইয়া আর নাহিদ ভাইয়া এসে হাজির। ওমা, সাথে নাহিদ ভাইয়ার, তাহলে আমি যাব কি করে? হেই রোজ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? শুনলাম সামনের সপ্তাহে তোমার আপুর বিয়ে। তাতে আমার কি, আমি তো যাচ্ছি না। কেন? এমনি, এখন হইচই ভালো লাগে না। আমার কথা শুনে রোদ আর নাহিদ ভাইয়া হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, আর আমি ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছি ওদের দিকে। সিরিয়াসলি তোমার হইচই ভালো লাগে না? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ ভাইয়া বলল, এই বুচি পেচির কথা কানে নিস না ভাই। ও পাগল হয়ে গেছে, জ্বরের ঘোরে আছে, তাই যা মুখে আসছে তাই বলছে। না হলে যে সারাদিন হইচই করে বাড়ি মাথায় নেয়, সে এখন বলছে তার নাকি হইচই ভালো লাগে না। এটাকে বলে ভূতের মুখে রাম নাম। বলেই হা হা করতে লাগলো। ও তাই বলো? আমিও ভাবছি রোজের মাথা ঠিক আছে তো, নাহলে তো এমন বলার কথা নয়। তাহলে ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যা, ওর রেস্টের খুব দরকার। রোদ ভাইয়ের কথা শুনে রাগে গজগজ করছি আমি। কি বললি তুই আমাকে? আমি পাগল? পাগলকে পাগল বলবো না তো কি ছাগল বলবো? ওহ মিস্টেক, পাগল না পাগলেই হবে। বলে আবারও দুজন হাসতে লাগলো। ভাইয়ার কথা শুনে দু পা এগিয়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। দুজনে হাসি থামিয়ে দিয়েছে, তাদের দৃষ্টি এখন আমার দিকে স্থির।
আমি কি করব সেটাই হয়তো ভাবছে এখন। আর একটু এগিয়ে ভাইয়ার চুল ধরে টানতে লাগলাম আমি। চুলগুলো এলোমেলো করে শার্টের কলার ধরে এক টানে 3টা বোতাম ছিঁড়ে দিলাম। অতঃপর হাতে একটা কামড় বসিয়ে বক্সারের মতো ইয়া ডিসুম ডিসুম করে কয়েকটা কিল ঘুষি মারতে লাগলাম আমি। এখন একটু শান্তি লাগছে। আমার কাণ্ড দেখে দুজনেই চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। আর রোদ ভাইয়া খুব রেগে গেছে। রাস্তার লোকজন এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে আমার কাণ্ড দেখছে, তাতে আমার কি? আমার তো গায়ের জ্বালা মিটেছে। দুদিন ধরে পুষে রাখা চাপার রাগ আজ ঝাড়তে পেরেছি। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে? দোস্ত, এটা কি হলো? রোজ আমাকে একটা চিমটি কাটবে প্লিজ? আমার নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না এটা কি হচ্ছিল এতক্ষণ। কেন পাগলের কাণ্ড কারখানা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই? পাগল নিজের মধ্যে থাকে না, যখন যা ইচ্ছা তাই করে। কোনো কোনো পাগল মানুষকে মারধরও করে। আমি তো তেমন কিছু করিনি, কারণ আমি এতটাও পাগল নই। কিছুটা সেন্স আছে। চিমটি কেন, এবার আপনাকেও রোদ ভাইয়ের মতো কিছুটা দিব। সরি রোজ, আমার প্রয়োজন নেই, ক্ষমা করো আমায়, আমি এমনই ঠিক আছি। ওই থামবি? বুঝিয়ে তোর লজ্জা করলো না? রাস্তার সবাই কিভাবে দেখছে দেখ। আজ বাড়িতে চল, তোকে এর উপযুক্ত শাস্তি দেবো আমি। কি পেয়েছিস? যখন যা ইচ্ছা তাই করবি তুই? খুব বার বেড়েছে তোর। কিছু বলি না বলে খুব সাহস বেড়ে গেছে। পাগলের আজকে আবার তোর একদিন লজ্জা হয়তো আমার একদিন। বলেই হাসতে লাগলাম আমি। তোর মাথা ঠিক আছে তো ভাইয়া? তুই জানিস না পাগলের ভালো মন্দ লাজ লজ্জা কোনো কিছুই থাকে না। পাগল তো, তাই এমন করেছি। তোর মতো ভালো হলে কিছুই করতাম না। ভাইয়ার মুখ দেখেই বুঝতে পারছি কথাগুলো শুনে ভাইয়ার গা জ্বলছে। রাগটাকে ইচ্ছা করেই আরও বাড়িয়ে দিচ্ছি, কারণ আমি খুব ভালো করেই জানি আর যাই করুক না কেন, রাস্তায় যত যাই করি না কেন, আমাকে কিছু বলবে না। এখনো কথা বলছিস তুই? নাহিদ, তুই ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়। কেন, তোর কি হয়েছে? তুই বাসায় যাবি না? আমি তোর সাথে যাব, ভাইয়ার সাথে যাব না। যেতে হলে ওর সাথেই যা, না হলে এখানে দাঁড়িয়ে থাক, আমার কিছু করার নেই। আমি তোর মতো পাগলকে নিয়ে ঘুরতে পারবো না। উফ, আমার হাতটার 12টা বাজিয়ে দিল। পুরো রাক্ষসীর মতো লম্বা লম্বা দাঁত, কেমন দাঁত বসে গেছে। আজকে তোর ওই রাক্ষসীর দাঁত আমি ভাঙবো। কথায় কথায় কামড়ে দেয়া, আজকে টের পাবি। এতদিন ঘুরতে সমস্যা হলো না, অথচ আজ হচ্ছে স্ট্রেঞ্জ। আমি তোর সাথেই যাব। আমি রাক্ষসী হলে তুইও রাক্ষস। সেদিন মনে নেই আমার হাত থেকে রক্ত ঝরিয়েছিলিস? রোজ, আমাকে রাগাস না। তুই ভালো করে জানিস আমি রেগে গেলে তোর কি হাল করব। এমনি যা করেছিস তার জন্য তোকে মাথার উপর তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। রাস্তায় উল্টাপাল্টা কিছু করতে চাইছি না, কারণ এতে তোর কিছু না। কারণ তুই তোর নির্লজ্জ, উল্টে আমারই রেপুটেশন খারাপ হবে। প্লিজ রোজ, জেদ করো না, চলো তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। আর রোদ, এই অবস্থায় তুই কোথায় যাবে? তুইও চল বাসায়, গিয়ে চেঞ্জ করে আবার আসবি। না, আমি এখন যাব না। তুই প্লিজ এই পাগলটাকে আমার সামনে থেকে সরা। আমি একে আর সহ্য করতে পারছি না। আর কিছুক্ষণ থাকলে হয়তো। রোদ ভাইয়ার চোখের দিকে তাকিয়ে ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ওর চোখের দিকে তাকিয়ে আর কথা বলার সাহস হলো না আমার। চুপ করে নাহিদ ভাইয়ের সাথে বাসায় চলে গেলাম আমি।